হ্যাঁ স্যার, আমরা চলে এসেছি। নমস্কার, আমি অদ্রিজা, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী। আজ 27শে সেপ্টেম্বর, গতকাল ছিল 26শে সেপ্টেম্বর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 200তম জন্মবার্ষিকী। সেই উপলক্ষে আমরা প্রেসিডেন্সি ছাত্র সংসদের পক্ষ থেকে আজকের এই অনুষ্ঠানের আয়োজন করেছি। কাল প্রেসিডেন্সির ছাত্রছাত্রীদের একাংশ একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিল। কলেজটির চত্বরের যত ক্ষুদে পড়ুয়া আছে তাদেরকে তারা তুলে দেয় বর্ণপরিচয় কিট। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো একজন মহান ব্যক্তিত্ব, তিনি চেয়েছিলেন শিক্ষার আলো চারিদিকে ছড়িয়ে দিতে। আমরা সেই আদর্শকে মাথায় রেখেই এই বর্ণপরিচয় কিট বিতরণের সিদ্ধান্ত নিই এবং সেই উদ্যোগ আমাদের সফল হয়েছে। আমরা জানি কিছুদিন আগেই ফ্যাসিস্ট শক্তির আক্রমণে বিদ্যাসাগরের মূর্তি ভাঙার মতো এক চরম দুর্ঘটনার সাক্ষী থেকেছিলাম আমরা। প্রেসিডেন্সির ছাত্রছাত্রী হিসেবে আমরা সবসময় সেই ঘটনার বিরোধিতা করে এসেছি এবং শুধু বিরোধিতাই নয়, বিভিন্ন কর্মসূচির মাধ্যমে গঠনমূলক বিরোধিতা করার চেষ্টা করে এসেছি। তাই আজকের দিনেও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম দ্বিশতবার্ষিকী উদযাপনকে আমরা অত্যন্ত প্রাসঙ্গিক এবং গৌরবময় বলে মনে করি। তাই আজকের এই অনুষ্ঠানে আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি বিশিষ্ট শিক্ষাবিদ পবিত্র সরকার মহাশয়কে এবং বিশিষ্ট অধ্যাপক পল্লব সেনগুপ্ত মহাশয়কে, এবং আমাদের সঙ্গে আছেন আমাদেরই বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক রিতম মুখোপাধ্যায়। আমি প্রথমেই রিতম স্যারকে অনুরোধ করব যদি তিনি এই অনুষ্ঠানের মুখবন্ধ হিসেবে বা এই অনুষ্ঠানের গুরুত্ব সম্পর্কে যদি কিছু বলেন। স্যার। অদ্রিজা, প্রথমে একটু রবীন্দ্রনাথের বিদ্যাসাগর চরিতের অংশটা দিয়ে একটু শুরু করো, তারপরে আমি কিছু বলছি। আচ্ছা। বিদ্যাসাগর এই বঙ্গদেশে একক ছিলেন। এখানে যেন তার স্বজাতি সদর কেহ ছিল না। এদেশে তিনি তাহার সমযোগ্য সহযোগীর অভাবে আমৃত্যুকাল নির্বাসন ভোগ করিয়া গিয়াছেন। তিনি সুখী ছিলেন না। তিনি নিজের মধ্যে যে এক অকৃত্রিম মনুষ্যত্ব সর্বদাই অনুভব করিতেন, চারিদিকের জনমণ্ডলীর মধ্যে তাহার আভাস দেখিতে পান নাই। তিনি উপকার করিয়া কৃতজ্ঞতা পাইয়াছেন, কার্যকালে সহায়তা প্রাপ্ত হন নাই। তিনি প্রতিদিন দেখিয়াছেন আমরা আরম্ভ করি, শেষ করি না, আড়ম্বর করি, কাজ করি না। যাহা অনুষ্ঠান করি তাহা বিশ্বাস করি না, যাহা বিশ্বাস করি তাহা পালন করি না। ভুরি পরিমাণ বাক্য রচনা করিতে পারি, তিল পরিমাণ আত্মত্যাগ করিতে পারি না। আমরা অহংকার দেখাইয়া পরিতৃপ্ত থাকি, যোগ্যতা লাভের চেষ্টা করি না। আমরা সকল কাজেই পরের প্রত্যাশা করি, অথচ পরের ত্রুটি লইয়া আকাশ বিদীর্ণ করিতে থাকি। পরের অনুকরণে আমাদের গর্ব, পরের অনুগ্রহে আমাদের সম্মান। পরের চক্ষে ধুলি নিক্ষেপ করিয়া আমাদের পলিটিক্স এবং নিজের বাকচতুর্যে নিজের প্রতি ভক্তিবিহ্বল হইয়া উঠাই আমাদের জীবনের প্রধান উদ্দেশ্য। এই দুর্বল, ক্ষুদ্র, হৃদয়হীন, কর্মহীন, দাম্ভিক, তার্কিক জাতির প্রতি বিদ্যাসাগরের এক সুগভীর ধিক্কার ছিল, কারণ তিনি সর্ববিষয়ের ইহাদের বিপরীত ছিলেন। নমস্কার। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের আয়োজনে বিদ্যাসাগরের শিক্ষা, চিন্তা ও অনুবাদ চর্চার প্রাসঙ্গিকতা নিয়ে আমরা আজকে এই অনুষ্ঠানে সমবেত হয়েছি। ছাত্রছাত্রীদের এই আয়োজনকে আমি প্রথমেই খুব সাধুবাদ জানাই। আমার সঙ্গে উপস্থিত আছেন দুই বিশিষ্ট শিক্ষাবিদ, প্রবীণ অধ্যাপক, একজন আমার সরাসরি শিক্ষক এবং আরেকজন আমার শিক্ষক তুল্য, অধ্যাপক পবিত্র সরকার এবং অধ্যাপক পল্লব সেনগুপ্ত। দুজনকেই আমার প্রণাম এবং শ্রদ্ধা। বিদ্যাসাগর নিয়ে শুরুতেই আমরা যেটা শুনলাম, রবীন্দ্রনাথের কথা, যে তিনি বঙ্গদেশে একক, এবং একক বলেই বোধহয় সেই বড় গাছে হাওয়া লাগে, তাকে এতভাবে সমালোচিত, বিদূষণে আক্রান্ত হতে হয়। আমার মনে পড়ে যায় পূর্ণেন্দু পত্রীর সেই বিখ্যাত কবিতা, এক যে ছিল বিদ্যাসাগর ভীষণ বাজে লোক। সত্যি ভীষণ বাজে লোক, কারণ এই ২০০ বর্ষে তার চরিত্র হনন ফেসবুকে
আমরা দেখেছি এ নিয়ে তর্ক বিতর্ক, তার অবৈধ সন্তান ইত্যাদি বিধবাকে কেন্দ্র করে। আমরা দেখেছি দীপেশ চক্রবর্তীর মতো পণ্ডিত মানুষও একটি সাক্ষাৎকারে জানান যে বিধবা বিবাহ আইন প্রচলনের পিছনে বিদ্যাসাগরের দরদ বা সহানুভূতি যতটা না ছিল, তার থেকেও বেশি ছিল হিন্দু সমাজের কেচ্ছা দূর করার জন্য বা কেচ্ছা ঢাকার জন্য তার প্রয়াস। আমাদের খারাপ লাগে যখন দু একদিন আগেই দলিত একাডেমির সভাপতি মনোরঞ্জন ব্যাপারী একটি সাক্ষাৎকারে জানান বিদ্যাসাগর, রামমোহন এরা সব উচ্চ বর্ণের উপকার করেছেন, কিন্তু নিম্ন বর্ণের জন্য গুরুচাঁদ মুর্মুদের কাজকে আমরা মনে রাখবো। বিদ্যাসাগর আমাদের জন্য কি করেছেন? সংস্কৃত কলেজে উচ্চ বর্ণদের ছাড়া কাদের আর পড়িয়েছেন তিনি? নিম্ন বর্ণরা তো প্রবেশ করতে পারত না। আমরা প্রাইমার মেকার, বাংলা গদ্যের কে তিনি কঠিন করে তুলেছেন। আজকেই আমাদের মাস্টারমশাই পবিত্র সরকার একটি লেখায় লিখেছেন বঙ্কিমচন্দ্রের যে ভাবনাগুলো ছিল সেগুলো আমরা তো জানি প্রচলিত। এমনকি তার উপাধি তার স্ব উপার্জিত নাকি উপাধিটা তাকে সকলে মিলে দিয়েছিলেন এই নিয়েও অনুসন্ধান চলে। ফলে বিদূষণ বা তাকে নানাভাবে অপব্যাখ্যা করা, ভুল বোঝা, এটা আমাদের লজ্জা। বিদ্যাসাগরের মূর্তি ভাঙা, সে নিয়ে তো আর কথা বলার কিছুই নেই। তৎসত্ত্বেও 200 বছর পার করে এই মানুষটি বাংলা ভাষার একটা প্রধান মুখ হয়ে আছেন আমাদের কাছে। বিদ্যাসাগর যদি না থাকতেন কি হতো সেটা ভাবলেই আমাদের বিস্মিত হতে হয়। আমার শিশুপুত্র 2.5 বছরের গোর্কি যখন ছোটদের বর্ণ পরিচয় হাতে নিয়ে বলে বাবা ওই যে বিদ্যাসাগর, তখন বিস্মিত হয়ে ভাবি যে সেই বিদ্যাসাগরকে সে সবার আগে চিনে গেছে অভ্রান্ত ভাবে, তাকে না চিনে যে আমাদের পথ নেই। এবার একটু বিষয়ে আসি। আজকের যে বিষয় বিদ্যাসাগরের শিক্ষা চিন্তা ও অনুবাদ চর্চার ব্যাপ্তি, এই দুটো দিকেই কিন্তু বিদ্যাসাগর একজন মহামহিম ব্যক্তিত্ব হিসেবে বন্দিত হন। তার শিক্ষা চিন্তায় যে ত্রিভাষিক নীতির কথা আমরা জানি, যে বাংলা ভাষার উন্নতির জন্য, বাংলা সাহিত্যের উন্নতির জন্য ইংরেজি এবং সংস্কৃত, শুধু সংস্কৃত নয়, ইংরেজি শিক্ষাও জরুরি। হিন্দি যদিও তিনি সেভাবে ভাবেননি, নিজে হিন্দি শিখেছেন, অনুবাদও করেছেন বেতাল 25 থেকে, কিন্তু এই যে ত্রিভাষিক নীতি বিদ্যাসাগর সেই সময় কিন্তু ভেবেছিলেন। এই নিয়ে এই সময় চর্চাও হচ্ছে, লেখালেখি হচ্ছে। পাশাপাশি বর্ণ পরিচয়কে নতুন করে নির্মাণ করা, মদন মোহন তর্কালঙ্কারের বই থাকার পরেও এ নিয়ে যে মনোমালিন্য বিরোধ সেসব তো জানেন, সকলেই জানেন, আমাদের স্যারেরা তো এ নিয়ে অনেক কাজকর্মই করেছেন। কিন্তু তার শিক্ষা চিন্তার যে প্রাসঙ্গিকতা আজকের দিনে আমরা দেখি। আবার সেই বিদ্যাসাগর যখন তিনি অনুবাদ করেন, সেখানে অনুবাদে তিনি দেশীয়করণ নীতি মেনে নেন, ভ্রান্তি বিলাসে নাম ধাম সব পাল্টে দেন। সেই বিদ্যাসাগর অনুবাদের ভাষা কিভাবে কঠিন থেকে মধুর হয়ে ওঠে, তার সাল ধরে ধরে অনুবাদগুলি দেখলে আমরা খুঁজে পাই। এবং অনুবাদ যে সবসময় মূল ভাষা থেকে করা গেলেই সে অনুবাদ ভালো হবে, এই যে তর্ক ইদানিং কালে বেশ কিছু অনুবাদক করেন এবং এক ধরনের আধিপত্য নিয়ে বলেন যে মূল ভাষা থেকে অনুবাদ না করলে সেটা ফেলে দিতে হয়। বিদ্যাসাগরের অনুবাদ কিন্তু আমরা ফেলে দিতে পারি না। অনুবাদ যে কিভাবে সৃষ্টি হয়ে ওঠে, অনুবাদ যে কিভাবে সৃজন হয়ে ওঠে, সেটা সীতার বনবাস, শকুন্তলা, ভ্রান্তিবিলাস, এই প্রতিটি পাঠই আমরা টের পাই। এবং অনুবাদের যে তত্ত্বের নিরিখেও বিদ্যাসাগরকে যখন পড়ি, আমরা মুগ্ধতার সঙ্গে তাকে বিচার করি। তার মানে কি এই যে বিদ্যাসাগরের চর্চাকে, বিদ্যাসাগরের জীবনকে, বিদ্যাসাগরের কর্মকাণ্ডকে আমরা সবসময় শুধু স্তুতিতে ভরিয়ে দিয়ে যাব তা তো নয়। যে কোনো মানুষেরই দোষ ত্রুটি থাকতে পারে, গঠনমূলক সমালোচনাও থাকতে পারে, এবং 200 বর্ষে এই সবটুকুই চলতে পারে, কিন্তু উপযুক্ত শ্রদ্ধার সঙ্গে। ইদানিং কালে আমরা শিষ্টাচার বা ভদ্রতার সঙ্গে সমালোচনার পদ্ধতিটি ভুলে গেছি। জানি না এর জন্য সোশ্যাল মিডিয়া দায়ী কিনা। যখন যাকে পারলাম তখন তার চরিত্র হনন করার একটা খুব সহজ পথ এখন হয়ে গিয়েছে। বিদ্যাসাগরও তার বাইরে নেই, এটাই খুব দুঃখ হয়। এবং সেই যে নতুন মানুষের কথা বিদ্যাসাগর বলেছিলেন, নতুন মানুষ চাষের কথা, সেই নতুন মানুষের চাষ আজও হয়নি, এটাই আমাদের দুর্ভাগ্য। গতকালকেও একটি প্রবন্ধ পড়ছিলাম, সুগত বসু লিখেছেন, সেখানে নতুন কথা যে খুব আছে তেমন নয়, তিনি রবীন্দ্রনাথকে ভিত্তি করে লিখেছেন, কিন্তু সেখানে বিদ্যাসাগর যে এই হিন্দু তথাকথিত হিন্দু ধর্ম, তথাকথিত সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে একজন মনুষ্যত্বের পূজারী ছিলেন, সে কথা তিনি উল্লেখ করে তার একটা অনুসরণের কথা বলছেন। এবং সমকালে এটা যে ভীষণ জরুরি তা আমরা জানি।
আর সব থেকে জরুরি বিদ্যাসাগরের সেই দেবদারুর মতো শির দ্বারা বিদ্যাসাগরের সেই প্রতিবাদী সত্তা। আমরা একেবারে আমার বক্তব্যের একেবারে শেষে চলে এসেছি। গণশক্তি পত্রিকায় গত বছর বিদ্যাসাগরের যে 200 বছরের উদযাপন শুরু হয় সেই উপলক্ষে একটি ছোট্ট ফিচার প্রকাশিত হয়। তার নাম ছিল বিদ্যাসাগরের চটি, লেখক তরুণ মুখোপাধ্যায়। সেখানে বিদ্যাসাগর প্রসঙ্গের, বিদ্যাসাগরের চটি ইত্যাদি নিয়ে নানা রকম খুব মজার কাহিনী কিছু আলোচিত হয়েছিল। তারই অনুষঙ্গে একটি ছোট্ট কবিতাও লেখা হয়, যে কবিতাটি আমার মনে হয় সেই 20 শতবর্ষের একজন লেখক, একজন অধ্যাপক এবং যে বাংলা সাহিত্য সেবকের দিক থেকে একটি গ্রহণযোগ্য ভাবনা, যেটা আমরাও সকলে গ্রহণ করতে পারি। না, সহ্য হয় না এত দম্ভ, এত বাগাড়ম্বর। কত আর ক্ষমতার পায়ে নত হবে, নিজেকে বিকিয়ে শিরোপার কানা করি দাম, মহাকাল জানে। এখনো সতর্ক যদি নাই হও, এখনো আত্মশোধনে ব্রতী নাই হও, তবে নির্বিবেক হে বাঙালি ভাবো, খুঁজে নাও তালতলার সেই চটি। সেই প্রতিবাদী বিদ্যাসাগর, সেই সুপণ্ডিত বিদ্যাসাগর, সমাজ চিন্তক, অনুবাদক বিদ্যাসাগর, তার পুনর্মূল্যায়ন আমরা বারবার করে চলব। এই মুহূর্তে আমরা আমাদের যে দুজন বিশিষ্ট মানুষকে সঙ্গে পেয়েছি তাদের বক্তব্য শুনব। আমরা প্রথমেই অনুরোধ জানাবো অধ্যাপক পবিত্র সরকারকে তার বক্তব্য পেশ করার জন্য। তার পরিচয় আলাদা করে দেওয়ার দরকার নেই, তবুও সংক্ষেপে একটু জানিয়ে রাখা দরকার। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন অধ্যাপনা করেছেন, উচ্চশিক্ষা সংসদের সঙ্গে যুক্ত ছিলেন, বহু গ্রন্থ প্রণেতা এবং আমার সরাসরি মাস্টারমশাই। আমি স্যারকে অনুরোধ করছি তার সুচিন্তিত ভাবনা এ প্রসঙ্গে বলার জন্য। স্যার। শোনা যাচ্ছে? ধন্যবাদ প্রীতম, আমার বন্ধু পল্লব, অদ্রিজা এবং যারা আজকে এই ওয়েবিনার দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শুরু করছি। শিক্ষা চিন্তা নিয়েই আমি বলবো, পল্লব নিশ্চয়ই অনুবাদ চর্চা নিয়ে বলবে। তো শিক্ষা চিন্তার ক্ষেত্রে আমরা যেটা লক্ষ্য করি যে আমরা একজন মানুষের কাছ থেকে শিক্ষাটা দুভাবে পাই। এক হলো তিনি কি করছেন তাকে দেখে, তার আচরণ, তার অগ্রগতি, তার প্রয়াস, তার সাফল্য, তার ব্যর্থতা, এই প্রয়াসটার মধ্যে দিয়ে একজন মানুষ নিজেকে কিভাবে অভিব্যক্ত করছেন সেইটা দেখে আমরা তার কাছ থেকে এক ধরনের শিক্ষা পাই। এবং সত্যি সত্যি এই শিক্ষাটার কথা আমাদের বাবা মারা বলেন যে অমুককে দেখো, বিদ্যাসাগরকে দেখো। সত্যি সত্যি আমাদের বাঙালি ছেলে মেয়েদের কাছে, শুধু বাঙালি ছেলে মেয়েদের কাছে হয়তো নয়, রোল মডেল বলে যে কথাটা আছে, যে তুমি যদি জীবনে একটা কিছু হতে চাও তাহলে ওর মতো হও, তার খুব প্রথম সারিতেই আছে বিদ্যাসাগরের স্থান। রবীন্দ্রনাথের মতো হও এটা কেউ বলে না, সেটা একটা উন্মাদের কাজ হবে। কিন্তু স্বামী বিবেকানন্দ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, হয়তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথাটাই সকলে একটু বেশি বলে। এই জন্যে যে আমরা আমাদের বিশেষ করে মধ্যবিত্ত ছেলে মেয়েরা যারা একটা জায়গা থেকে শুরু করি এবং যাকে বলে সামাজিক উন্নতি, সোশ্যাল মোবিলিটি, সমাজের সিঁড়ি ভেঙে ভেঙে ওপরে ওঠা, এই ওপরে ওঠার একটা লক্ষ্য, রবীন্দ্রনাথ বলেন যে একটা নিচের লক্ষ্য আছে আর একটা উপরের লক্ষ্য আছে। নিচের লক্ষ্যটা হচ্ছে ভালো একটা চাকরি বাকরির উপযুক্ত শিক্ষা এবং দক্ষতা অর্জন করা, এবং সেই শিক্ষা আর দক্ষতা পেয়ে একটা ভালো জীবিকা লাভ করা, উপলব্ধি করা। সেই জীবিকা, সেটা হচ্ছে নিচের লক্ষ্য। অনেকে হয়তো নিচের লক্ষ্যতেই থেকে যায়।
কিন্তু আরেকটা উপরের লক্ষ্য আছে, যেটাকে আমরা একটা খুব অস্পষ্ট ভাষায় বলি মানুষ হওয়া। এই মানুষ হওয়ার কথাটা যখন আসে, সেটা খুব স্পষ্ট করে আমরা আমাদের ছেলে মেয়েদের কাছে ব্যাখ্যা করি না হয়তো, কিন্তু আমরা বলি যে দেখো বিদ্যাসাগরকে দেখো বা অমুককে দেখো। এই দেখাটা একটা বড় কথা। বিদ্যাসাগর যদি জীবনে একটি ছত্র না লিখতেন, তার বর্ণপরিচয় হোক, তার বোধোদয় হোক, তার আখ্যান মঞ্জরি হোক, তার চরিতাবলী হোক, তার জীবনচরিত হোক একদিকে, অন্যদিকে ওই বেতাল পঞ্চবিংশতি, শকুন্তলা, সীতার বনবাস, ভ্রান্তি বিলাস, আরেকদিকে অন্যান্য লেখা, যেগুলো তর্ক বিতর্কের লেখা, ব্যঙ্গের লেখা, আবার আত্মজীবনী, প্রভাবতী সম্ভাষণ ইত্যাদি, একটি ছত্র যদি না লিখতেন, তাহলে বিদ্যাসাগর যেভাবে জীবনে এগিয়েছেন, ওই সিঁড়িগুলো ভেঙেছেন, এই ভাঙার ইতিহাসটা আমাদের ছেলে মেয়েদের কাছে খুব গুরুত্বপূর্ণ হয়ে থাকতো, শিক্ষাপ্রদ হয়ে থাকতো। কেন কেন আমি আমি আরম্ভের জায়গাটা থেকে প্রথম যেখানে পৌঁছলেন সেই জায়গাটার একটু তুলনা করি। ভাবুন, একটি ছেলে, সে একটা অখ্যাত গ্রাম, বীরসিংহ গ্রামের নাম বিদ্যাসাগর না জন্মালে আমরা কেউ জানতাম না। এই অখ্যাত গ্রামে একটি দরিদ্র সংস্কৃতজীবী পরিবারে, যার বিদ্যাসাগরের বাবা খুব অল্প 2-3 টাকা মাইনে কলকাতায় একটা চাকরি করতেন, রোজ যে তার পুরো খাবার দাবার জুটতো তা নয়। এই সম্বন্ধে অনেক গল্প আছে, এই গল্পের মধ্যে গেলে আমরা শেষ করতে পারি। এইরকম একটা খ্যাত দরিদ্র পরিবারে, সংস্কৃতজীবী পরিবার, যে সংস্কৃত শিক্ষাটা সেই মুহূর্তে একটা কি বলবো প্রাচীন পশ্চাৎমুখী শিক্ষা হয়ে গেছে। এই কারণে যে জন্য মানে কলকাতায় বিদ্যাসাগরকে কেন নিয়ে যাবেন ঠাকুরদাস, এই জন্য দুরকম মত পাওয়া যায়। ঠাকুরদাসের ইচ্ছে বিদ্যাসাগর সংস্কৃত শিখবেন, আবার তার বন্ধুরা উপদেশ দিচ্ছেন তাকে ইংরেজি শেখা। ইংরেজিটা শেখাতে হবে, কারণ নতুন রাজার ভাষা হচ্ছে ইংরেজি। তার আগে থেকেই ইংরেজি শিক্ষা শুরু হয়ে গেছে। 1835-এ ইংরেজির শিক্ষার মধ্য দিয়ে শিক্ষার নীতি হিসেবে গৃহীত হবে, ইংরেজি রাজভাষা হয়ে যাবে, মেকলের মিনিটস তার বলে। তার আগেই যে স্কুল শিক্ষা শুরু হয়েছে 1813 থেকে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি স্কুলের শিক্ষায় টাকা দিচ্ছে অল্প স্বল্প করে। 1817-তে হিন্দু কলেজ হলো। তারপরে এইরকম করতে করতে যে কলেজগুলো হচ্ছে, পরপর সংস্কৃত কলেজ হয়েছে, কলকাতা মাদ্রাসা হচ্ছে, মেডিকেল কলেজও হবে। কিন্তু দেখা যাচ্ছে যে মূলত এই দু ধরনের ইংরেজ ছিল, যারা একদল ছিল প্রাচ্য শিক্ষার উপর জোর দিত, ওরিয়েন্টালিস্ট, আরেক দল ছিল অ্যাংলিসিস্ট, যারা ইংরেজি শিক্ষার পক্ষে ছিল। অ্যাংলিসিস্টই শেষ পর্যন্ত যেতে। এই জয়ের ক্ষেত্রে বিদ্যাসাগরের বাবা কিন্তু তখনও সিদ্ধান্ত নিয়েছিলেন সে সংস্কৃত পড়বে, সংস্কৃত করে সংস্কৃত পড়লো, পুরস্কার পেল, নানা রচনা লিখে ক্লাসে প্রথম হতে লাগলো, এবং 1841 সালে সংস্কৃত কলেজ থেকে বেরোলো। তারপরে নানান ধরনের ফোর্ট উইলিয়াম কলেজে সেরেস্তাদারে কাজ নিল, সংস্কৃত কলেজে সে সহ সম্পাদকের পদ পেলেন বলবো এখন থেকে, পেলেন। কখনো পদত্যাগ করলেন সম্পাদকের সঙ্গে মতভেদে। তারপর 1849 নাগাদ সংস্কৃত কলেজের অধ্যাপক হবেন, 1851 অধ্যক্ষই হয়ে যাবে। কিন্তু এই যে পরিক্রমাটা, যে সংস্কৃত কলেজের একটি গ্রামের অস্পষ্ট প্রায় নিঃস্ব পরিবারের ছেলে সংস্কৃত কলেজের অধ্যক্ষ হয়ে গেল প্রায় 30 বছর বয়সে। কিন্তু তার আগেই একটা ঘটনা ঘটেছিল, সেটা হলো কলকাতার সমাজের একজন শীর্ষস্থানীয় সাংস্কৃতিক নেতা তার পাশে পৌঁছে গিয়েছিলেন বিদ্যাসাগর।
এই নেতার নাম দেবেন্দ্রনাথ ঠাকুর, আপনারা সবাই জানেন। 1848 ওই সময় নাগাদ দেবেন্দ্রনাথ ঠাকুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে ডেকে নিয়েছিলেন তার তত্ত্ববোধিনী পত্রিকার লেখাগুলো নির্বাচনে সহায়তা করবার জন্য। তাহলে এই পরিক্রমাটা, এই উত্থানটা, এই সিঁড়ি ভেঙে ওঠাটা আপনারা লক্ষ্য করুন যে একেবারে অস্পষ্ট নিঃস্ব পরিবারের প্রাচীনমুখী একটা বিদ্যা শিখছে যে ছেলে, তার কোনো পরিচয় নেই, সে রাজধানীতে এসে পৌঁছেছে পায়ে হেঁটে হেঁটে। এসে সে ভেবেছে আমি রাজধানীতে এসেছি, তার মানে আমি পৃথিবীর নাগরিক হয়েছে, আমাকে একটা কোথাও পৌঁছতে হবে। তো সেইখানে সে পৌঁছে গেল একেবারে দেবেন্দ্রনাথ ঠাকুরের পাশে, তারপরে সে সংস্কৃত কলেজের অধ্যক্ষ হয়ে গেল। এই পরিক্রমাটা একটা অসাধারণ এবং প্রায় অসম্ভব পরিক্রমা। আমরা সবাই এভাবে পারি না এই সিঁড়ি ভেঙে ভেঙে এইভাবে উঠতে। কিভাবে উঠলো সেইটা আমাদের কাছে একটা শিক্ষার ব্যাপার। এটা নিয়ে প্রচুর কথাবার্তাও আছে, হয়তো বানানো কথাও কিছু আছে, কিন্তু এটাও ঠিক যে সত্যি কথাও তার মধ্যে অনেকটাই বেশি, যে সে বাবা আর দুজন বা তিনজন ভাইয়ের জন্য রান্না করতো, রান্নার জন্য কাঠ কাটতো, বাটনা বাটতো, কুটনো কুটতো, রান্না করতো, খাবার পরিবেশন করতো, বাসন ধুতো, বাজার করতো, তারপরে ঘরের মধ্যে নর্দমার পোকা উঠে এলে সে ঘর পরিষ্কার করতো, তরকারিতে আরশোলা পড়ে গেলে সে আরশোলাটা কাউকে না দেখিয়ে সে নিজে খেয়ে নিত। এই সমস্ত গল্পের সঙ্গে বাঙালি ছেলেমেয়েরা সকলে পরিচিত। এই গল্পের হুবহু পুনরাবৃত্তি আমাদের জীবনে আমরা করতে পারবো না, কারণ আমরা মধ্যবিত্তরা, গরিব ছেলেমেয়েরা তো আছে, তারা তো আছে, আমরা মধ্যবিত্তরা অনেক বেশি সুযোগ পাই, আমাদের ছেলেমেয়েরা অনেক বেশি সুযোগ পায়। কিন্তু যে নিষ্ঠা, যে পরিশ্রম, যে জেদ, অসম্ভব একটা জেদ, দুর্জয় মনুষ্যত্বের কথা বলেছেন রবীন্দ্রনাথ, সাহস, যে আমাকে কোথাও একটা পৌঁছতে হবে। একটা ছোট্ট বেঁটেখাটো দেখতে ছেলে, সংস্কৃত বিদ্যা ছাড়া যার আর কিছু সম্বল নেই, সেই বিদ্যাতে সে চূড়ান্ত উৎকর্ষ লাভ করছে। তো সে জেদটা আছে যে আমি যে জন্য সে রাত্রে ঘুমোতে চায় না, তার বাবা তাকে পেটান, সে হয়তো চোখে তেল দেয়, এবং কখনো গল্পও হতে পারে যে বাইরের আলো এসে পরে, এটা নিয়ে তর্ক বিতর্ক আছে কোনগুলো গল্প কোনগুলো গল্প নয়। কিন্তু এই যে ইতিহাসটা, তার হয়ে ওঠার ইতিহাসটা, এই ইতিহাসটা কিন্তু আমাদের প্রত্যেকের লক্ষ্য করা দরকার। এটা খুব শিক্ষণীয় একটা ইতিহাস। আমাদের হয়তো রান্না করতে হবে না, আমাদের কাঠ কাটতে হবে না, কিন্তু এই যে জেদটা, আমাকে কোথাও পৌঁছতে হবে, এবং সে নিজেকে সেজন্য সে ক্ষমা করে না, নিজের প্রতি সে নিষ্ঠুর হয়, নিজের ওপর সে নির্যাতন চালায়, সে এই যে জেদটা একটা, আমি 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 কোনোভাবে আমি কোনো রকম আপোষ রফা করবো না, আমার যে সাধনা, আমার যে প্রয়াস, তার সঙ্গে আমি কোনো আপোষ করব না, নিজেকে কোনোভাবেই রেয়াত করব না। এই রেয়াত না করার যে ইচ্ছেটা ওই ক্ষুদ্র বালকের মধ্যে, সেটা তাকে পৌঁছে দিল ওই কলকাতা শহরের সবচেয়ে সংস্কৃতিমান পরিবারের কর্তার কাছে, দেবেন্দ্রনাথ ঠাকুরের কাছে। হ্যাঁ, তার আগে সে ফোর্ট উইলিয়াম কলেজে চাকরি পেয়েছে, প্রতিষ্ঠাটা এসছে এই কারণে, প্রতিষ্ঠাটা এলো এইভাবে এলো। এইখানে পৌঁছে আমরা দেখি আরেক ধরনের শিক্ষা, তা হচ্ছে যে শিক্ষা আমাদের কাছে শিক্ষা। এটাও লক্ষ্য করুন, আমি এই তার নিজের শিক্ষা গ্রহণের ব্যাপারটার মধ্যেই খানিকটা থাকি। তার যে পাঠশালা, কালীকান্ত পণ্ডিতের পাঠশালা বীরসিংহ গ্রামে, কিংবা সংস্কৃত কলেজের সিলেবাস,
তাতে কিন্তু বিজ্ঞান কোথাও পাঠ্য ছিল না। কিন্তু দেখা গেল যখন সে 1850-এর পরে আস্তে 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 বই লিখতে শুরু করলো, তখন দেখা গেল যে তার লেখাগুলোর মধ্যে বিশেষ করে বাচ্চা বলবো না, কিশোর কিশোরীদের জন্য যে বাংলা বই লিখছে, সে বোধোদয়, আখ্যান মঞ্জরি, জীবনচরিত, চরিতাবলী, এইগুলোর মধ্যে আমরা লক্ষ্য করি হ্যাঁ অনুবাদ, বিদেশি ইংরেজি বইয়ের উৎস থেকে, চেম্বার্সের বায়োগ্রাফিস থেকে অনেক অনুবাদ, কিন্তু তাতে সাধু সন্ন্যাসীর কথা নেই, ধর্মগুরুর কথা নেই, কারোর কথা নেই, আছে বিজ্ঞানীদের কথা। ডারউইন, নিউটন, গ্যালিলিও, হার্শেল, এদের কথা বা জ্ঞানীদের কথা, উইলিয়াম জোনসের কথা আছে, বা যারা সাধনা করে বই পড়ে, অক্লান্তভাবে বই পড়ে কোথাও একটা পৌঁছেছে, গরিবের ছেলে কোথাও একটা পৌঁছেছে। জীবনচরিতের ভূমিকায় তিনি লেখেন যে জীবনচরিত পড়ি আমরা এই জন্য যে একটা আদল পাই, বিদ্যাসাগরকেও আমরা পড়বো, তার জীবনটাকে আগে পড়বো, তার কীর্তিটাকে পরে পড়া যায়, কিন্তু তার জীবনটাকে পড়া খুব জরুরি। এইটা পড়ে আমরা দেখি যে সে কোথায় পৌঁছলো, যে সে এক ধরনের নাস্তিকতায় গিয়ে পৌঁছলো। নিশ্চয়ই বলেওছেন অনেকে, তার বন্ধু, যার 200 বছর হচ্ছে এবছরই, অক্ষয় কুমার দত্তের একটা প্রভাব হয়তো ছিল। তার জীবন থেকে ধর্ম অগ্রাধিকারের জায়গা থেকে চ্যুত হলো। ধর্ম, একটা ব্রাহ্মণ পরিবারের ছেলে, হয়তো তার গ্রামে ফিরে গিয়ে টোল খুলবার কথা ছিল, হয়তো পৌরোহিত্যকে একটা বৃত্তি হিসেবে নিত, কিন্তু দেখা গেল তার ওই শিক্ষার মধ্যে, তার পাঠ্যক্রমের যা শিক্ষা, তা থেকে বেরিয়ে গিয়ে সে এমন একটা শিক্ষায় পৌঁছলো, সেই শিক্ষা তার কাছে বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেল, সেটা হচ্ছে ইহজাগতিক শিক্ষা। ফলে বোধোদয়ে, আপনারা সবাই জানেন, বোধোদয়ে যে প্রথমে লেখাটা হচ্ছে পদার্থ, তারপরে ঈশ্বর লেখাটা ছিল না। আর এক বন্ধু নাকি বলেন যে তুমি ছেলে মেয়েদের শিক্ষার জন্য বই লিখছো, ঈশ্বর সম্বন্ধে কিছু থাকবে না? তখন সেখানে ঈশ্বর সম্বন্ধে ওই 500 লাইন ঢুকিয়ে দেন তিনি, এবং তার মধ্যে খানিকটা আমি মনে করবো যে অন্যমনস্ক ভাবে দিয়েছেন, খুব সতর্ক ছিলেন না, এমন তো অনিচ্ছা সত্ত্বে দিয়েছেন। বলছেন ঈশ্বর নিরাকার চৈতন্য স্বরূপ, বলছেন, যেটা তখনকার দিনে ব্রাহ্ম সমাজের মূল কথা ছিল। অন্যান্য ধর্মেও আছে নিরাকার চৈতন্য স্বরূপ, কিন্তু আবার তিনি সবই রাখেন, সবই বোঝেন। নিরাকার চৈতন্য স্বরূপ যিনি হবেন, তিনি সবই দেখবেন কি করে, সবই বুঝবেন কি করে, সবই জানবেন কি করে। আমি মনে করি যে বোধোদয়ের আর কোথাও ওই দ্বিতীয় অনুচ্ছেদটি ছাড়া আর কোথাও ঈশ্বর সম্বন্ধে কোনো কথা নেই। তার কোনো গ্রন্থে, হ্যাঁ, শ্রী দুর্গা সহায়, শ্রীহরি শরণম ইত্যাদি তার চিঠিপত্রে লেখা আছে। কারণ চন্দ্রমুখী বসুকে যখন শেক্সপিয়ারের বই উপহার দেন, চিঠি লিখেছেন, তাতে শ্রীহরি শরণম লিখেছিলেন, কিন্তু তিনি জীবনে কোনো ধর্মাচরণ করেননি, ধর্ম প্রচার করা তো দূরের কথা, এবং ধর্মের মন্দিরে যাননি, কাশীতে মন্দিরে যাননি বলে পাণ্ডারা তাকে ধিক্কার দিয়েছে। বিদ্যাসাগর বলেছেন, আমার ঘরেই বাবা বিশ্বনাথ আর মা অন্নপূর্ণা আছেন, আমার মন্দিরে যাবার দরকার নেই। এবং লিখছেন ওই বিজ্ঞানী সম্বন্ধে, বিজ্ঞান সম্বন্ধে, পদার্থ সম্বন্ধে, জাগতিক বস্তু সম্বন্ধে। এটাও আমাদের দেখবার। এবার আমরা তার লেখায় যদি আমরা নজর দিই, হ্যাঁ, এর ইতিহাসটা অনেকেই জানেন। আমি বলবো তার মায়ের কাছেও খানিকটা তিনি দীক্ষা পেয়েছিলেন এই মানবিকতায়। যে মনেই আছে, ফোর্ট উইলিয়াম কলেজে চাকরি পেয়ে বিদ্যাসাগর যখন বাবাকে বললেন কি চাই, মাকে বললেন কি চাই, বাবা বললেন ধুমধাম করে সিদ্ধেশ্বর জগদ্ধাত্রী পুজো হোক, মা বললেন তা নয়,
গরিবদের কম্বল দাও, তারা শীতে খুব কষ্ট পায়। মায়ের কাছে অন্য ধরনের অগ্রাধিকার ছিল। এই মা বাবার সঙ্গে তার মতবিরোধ হয়েছিল আমরা জানি পরের দিকে, কিন্তু এই যে মায়ের কাছ থেকে খানিকটা এটা অগ্রাধিকার পাওয়া, সেটা বিদ্যাসাগরের ছিল। তারপর অক্ষয় কুমার দত্তের প্রভাব তো ছিলই, তার বন্ধু। এবং তত্ত্ববোধিনী পত্রিকা, তত্ত্ববোধিনী সভায় কি হতো তাও আপনারা জানেন, অনেকেই জানেন এটা, যে তত্ত্ববোধিনী সভায় অক্ষয় কুমার দত্ত হাত তুলে ঈশ্বর আছেন কি নেই তিনি সিদ্ধান্ত করতেন। কে কে ঈশ্বর বিশ্বাস করেন হাত তুলুন, কিছু হাত উঠলো। কে কে ঈশ্বর বিশ্বাস করেন না হাত তুলুন, আরো বেশি হাত উঠলো। অক্ষয় কুমার দত্ত বললেন, অতএব প্রমাণ হয়ে গেল যে ঈশ্বর নেই। বা ওই যে শিবনাথ শাস্ত্রী লিখেছেন চমৎকার করে সমীকরণ, রামতনু লাহিড়ী ও তৎকালীন বঙ্গ সমাজ, যে সমীকরণ একটা অক্ষয় কুমার বোর্ডে লিখে দিলেন, যে পরিশ্রম প্লাস প্রার্থনা ইজ ইকুয়াল টু শস্য। চাষি প্রথমবার পরিশ্রম করলো, তারপর প্রার্থনা করলো, তারপর তাতে শস্য পেল। পরের বছর সে প্রার্থনা করলো না, পরিশ্রম ইজ ইকুয়াল টু শস্য। ফলে তার সিদ্ধান্ত হলো অতএব প্রার্থনা ইজ ইকুয়াল টু জিরো, প্রার্থনা হলো শূন্য। এই ঘটনাগুলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দেখছেন, তিনি কিন্তু ওই হাত তুলছেন না, কিন্তু ঈশ্বরচন্দ্র আত্মস্থ করছেন এই ব্যাপারটা, এবং তার ফলে ঈশ্বরের জায়গায় তার কাছে মানুষ খুব বড় হয়ে ওঠে। মানুষ কোন মানুষ? একদিকে তো নারী আছে যারা বঞ্চিত ছিলেন, বিশেষ করে বিধবারা বঞ্চিত ছিলেন, তারা তো আছেন, কিন্তু সমাজের সর্বস্তরের মানুষ এবং বিশেষ করে তলার দিকের মানুষ। ঊনবিংশ শতাব্দীর অন্যান্য যারা সব মহাত্মা মহাপুরুষ, তাদের জীবন যদি আপনারা লক্ষ্য করেন, খুব কম, ঈশ্বরচন্দ্রর মতো খুব কম লোক ওই রকম একটা গ্রাম্য দারিদ্র থেকে উঠে এসেছে। সকলেই মোটামুটি বড় লোকের সন্তান ছিলেন। রামমোহন রায়, দ্বারকানাথ ঠাকুর, দেবেন্দ্রনাথ ঠাকুর, রাজা রাধাকান্ত দেব, ভবানীচরণ মোটামুটি মধ্যবিত্ত পর্যায় থেকে উঠে এসেছিলেন। ওদিকে রাজা মহেন্দ্রলাল সরকার হয়তো একটু দরিদ্র পরিবার থেকে এসেছিলেন, কিন্তু কেশবচন্দ্র সেন তো দেওয়ানের নাতি। বঙ্কিমচন্দ্র মোটামুটি ভাবে ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন। তারা 4 ভাই ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট। ফলে এই যে ঊনবিংশ শতাব্দীর নেতৃত্বের মধ্যে বিদ্যাসাগর এক ব্যতিক্রম, গ্রামীণ দরিদ্র পরিবার থেকে উঠে আসা একটি মানুষ। হ্যাঁ, আরেকজন এসেছিলেন দরিদ্র ব্রাহ্মণ থেকে, রামকৃষ্ণ পরমহংস। কিন্তু ধর্মের একটা আলাদা শক্তি আছে, একটা আধিপত্যের শক্তি আছে। ধর্ম খুব মানুষকে খুব তাড়াতাড়ি অভিভূত করে। আমাদের দেশের এই সংস্কার আচ্ছন্ন দেশে ধর্ম তাড়াতাড়ি মানুষকে অভিভূত করে। রামকৃষ্ণ দেবের সঙ্গে বিদ্যাসাগরের যে সাক্ষাৎকার, এটা তো কথামৃত আমরা সবাই পড়েছি। আমি লক্ষ্য করেছি যে রামকৃষ্ণদেব যেখানে প্রায় 70-72 বার কথা বলছেন, বিদ্যাসাগর সেখানে 8-9 বার কথা বলছেন, বেশিরভাগ চুপচাপ শুনছে। দুজনের অগ্রাধিকার দুরকম বেরিয়ে আসছে। রামকৃষ্ণ দেব যেখানে বলছেন ভাবের কথা, ঈশ্বর প্রাপ্তির কথা, ঈশ্বরচন্দ্রের অগ্রাধিকার সেখানে নয়, এবং ফলে রামকৃষ্ণদেব তাকে দক্ষিণেশ্বরে আহ্বান করেছেন, বিদ্যাসাগর যাননি। তাতে রামকৃষ্ণদেব বলেছেন, তোমাদের বিদ্যাসাগর এত মিথ্যেবাদী কেন, সে আসবে বলে তো এলো না। এই যে ইহজাগতিকতা এবং সেই মানুষগুলো কোন মানুষ, আরেকটা ব্যতিক্রম ঊনবিংশ শতাব্দীর সমস্ত নেতৃত্বের সঙ্গে বিদ্যাসাগরের এই জীবনটা যদি আমরা পড়ি, আমরা তার বইগুলো পড়বো, খানিকটা পরেও পড়বো, কিন্তু জীবনটা যদি আমরা পড়ি, তা থেকে শিক্ষা নেবার জন্য যদি আমরা পড়ি, আমরা দেখব ঊনবিংশ শতাব্দীর আর কোনো নেতার সঙ্গে, অগ্রনেতার সঙ্গে, অভিভাবকের সঙ্গে মানুষের সমস্ত স্তরের মানুষের যোগাযোগ এমন ভাবে ছিল না। ওই দরিদ্র মুসলমান ভিক্ষুক এসে রবিবার তার কাছে দই আর লুচি খাবার প্রার্থনা জানাচ্ছে,
চন্দননগরে মুসলমান শিশুরা তার কোলে পিঠে উঠছে, কলেরা রোগী রাস্তায় পড়ে আছে, তাকে তিনি নিজের বিছানায় তুলে আনছেন, এবং এই তলার মানুষগুলোর সঙ্গে এত সহজ যোগাযোগ, জাতপাতহীন একটা অম্লান মনুষ্যত্বের ঠিকানা তিনি খুঁজেছেন। এই জন্য এই ধরনের গল্পগুলো আছে তো, যে একটি যাদের আমরা সাধারণ কথায় মুচি বলি, তার দোকানে তিনি বসে আছেন, কোথাও যাবেন গাড়ি ধরবেন, তো একজন বড় লোক গাড়ি করে যেতে যেতে দেখলেন, তার খুব বিসদৃশ্য মনে হলো কথাটা, দেখা দৃশ্যটা। তিনি ফিরে এসে বিদ্যাসাগরকে বললেন নেমে গাড়ি থেকে, আপনাকে এটা মানায় না এভাবে এখানে বসে থাকে এই দোকানে। বিদ্যাসাগর তাকে বললেন, ও আপনার এটা ভালো লাগছে না বুঝি, তো আপনি আমার সঙ্গে আর মিশবেন না তাহলে। এই কথা যিনি বলতে পারেন, যিনি ওই সাহেবের সামনে টেবিলের ওপর চটি জুতো তুলে ধরতে পারেন এবং বলতে পারেন যে ভারতে এমন কোনো রাজা মহারাজা নেই যার নাকের ডগায় এই চটি জুতো আমি দেখিয়ে না আসতে পারি, এই মানুষটা একটু অন্যরকম ছিলেন, এই মানুষটাকেও দেখা দরকার। এবং সেই জন্যে আর ঊনবিংশ শতাব্দীর আরেকটা ব্যাপার, যে তার সম্বন্ধে যত লোকগল্প প্রচলিত, ঊনবিংশ শতাব্দীর আর কোনো নেতা সম্বন্ধে এত লোকগল্প প্রচলিত নয়, এবং তার মধ্যে বানানো ব্যাপারও আছে। গবেষকেরা শম্ভুচন্দ্র বিদ্যারত্ন দেখিয়েছেন যে হ্যাঁ, দামোদর সাঁতরে তিনি পেরোননি, বা হয়তো গ্যাস লাইটের আলোয় বেরিয়ে তিনি পড়েননি, ওই তেলের তেলের প্রদীপেই পড়েছেন, টিকির সঙ্গে দড়ি বেঁধে চোখে তেল দিয়েছে, বা নীলদর্পণ নাটকে রোগ সাহেবকে তিনি ওই অর্ধেন্দ্রশেখর মুস্তাফি অভিনেতা, তাকে তিনি চটি জুতো ছুঁড়ে মারেননি। হ্যাঁ, গল্প হতে পারে, গবেষকেরা দেখিয়েছেন, কিন্তু এই প্রশ্নটা আমাদের করতেই হবে যে এই গল্পগুলো আদৌ বানানো হলো কেন। আমার বন্ধু পল্লব আছে, লোক সংস্কৃতির ক্ষেত্রে সে এক দিকপাল, সে জানে যে ফোকলোরে পৌঁছে যাওয়া যা তার পক্ষে সম্ভব নয়। তাকে নিয়ে একেবারে তলার মানুষেরা গল্প রচনা করবে, ঊনবিংশ শতাব্দীর আর খুব কম নেতার ক্ষেত্রে এটা ঘটেছে। এত বেশি গল্প, হাজার হাজার গল্প, সত্যি ঘটনা ঘটেছে। এতে করুণাসাগর বিদ্যাসাগর বইটি যারা পড়েছেন তারা এখন জানেন কত গল্প বিদ্যাসাগরকে নিয়ে। এই আমাদের ঊনবিংশ শতাব্দীর বড়দের আখ্যান, যাদের কথা সাহেবেরা লিখেছেন, সেসব আছে, কিন্তু এই যে সাধারণ মানুষ যে তার একটা বিকল্প জীবনী তৈরি করেছে, সাধারণ মানুষের গল্প দিয়ে, তার মধ্যে বানানো কথা আছে, হয়তো সাজানো কথা আছে, কিন্তু এটা সত্যি সত্যি আর খুব কম নেতার ক্ষেত্রে ঘটেছে। এই জীবনটাকেও পড়া দরকার। অর্থাৎ আমরা তার রচনাগুলোতে নিশ্চয়ই খুব শ্রদ্ধার সঙ্গে পড়ব, কিন্তু সে হতেই পারে তার গদ্যটা আজকের ছেলে মেয়েরা যে ধরনের গদ্যে অভ্যস্ত, অনভ্যস্ত লাগবে, হয়তো তাদের সেই গদ্য, কিন্তু সেটা অনেক অনেক লেখা হয়তো মানে বিতর্ক, কিছু ঐতিহাসিকের ব্যাপার, বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা, বহু বিবাহ রহিত হওয়া উচিত কিনা, এই ধরনের বইগুলো ঐতিহাসিকেরা পড়বেন, আমাদের ছেলে মেয়েরা পড়বে না। বাংলা গদ্যের ইতিহাস যারা জানবেন তারা তার অবশ্যই গদ্যগুলো পড়বেন, এবং যেটা আমি লিখেওছি নানা জায়গায়, বঙ্কিমচন্দ্র খুব অন্যায়ভাবে বিদ্যাসাগরের গদ্যের সমালোচনা করেছিলেন। পরে অবশ্যই বঙ্কিমচন্দ্র যে সিদ্ধান্তে পৌঁছেছিলেন, সে সিদ্ধান্ত বাংলা বিদ্যাসাগরই প্রথম প্রতিষ্ঠিত করেছিলেন। বঙ্কিমচন্দ্র বাংলা উপন্যাস লিখতে পারতেন না অত তাড়াতাড়ি যদি না বিদ্যাসাগর আখ্যান বলার, গল্প বলার ভাষাটা তৈরি করে দিতেন ওই বেতাল পঞ্চবিংশতি, শকুন্তলা, সীতার বনবাস এবং ভ্রান্তিবিলাস নাটককে আখ্যানের চেহারা দিয়ে। আমার বন্ধু নিশ্চয়ই অনুবাদ সম্বন্ধে বলবে, যে ঋতম বলবে।
তো এই যে তাকে পড়া এবং তার বর্ণ পরিচয় বোধোদয় থেকে আমরা আমরা শিক্ষা পেয়েছি, কয়েক প্রজন্মের বাঙালি শিক্ষা পেয়েছে। এই নীতি শিক্ষা কথা আলাদা। এই বর্ণ পরিচয় নিয়ে কয়েক বছর আগে জানেন একটা বিতর্ক হয়েছিল, যে জন্যে হয়তো বিদ্যাসাগরের মূর্তিও ভাঙা হয়েছিল। পরে কোনো কোনো গবেষক বলেছেন এই যে গোপাল রাখাল দুটি ছেলে, গোপাল হচ্ছে ঔপনিবেশিক শাসনের জন্য দাসানুদাস বা ভৃত্য তৈরি করার একটি আদল। বিদ্যাসাগরের সঙ্গে সে গবেষক রাখালের মিলটা বেশি লক্ষ্য করেছেন, ঠিক কথা, কিন্তু গোপালকে তিনি মনে করেছেন যে ঔপনিবেশিক শাসন যন্ত্রের একটি নাটবল্টু সে হবে, সে সাত চড়ে রা করবে না, সে ব্রিটিশ প্রভুদের কথা মেনে চলবে। বিদ্যাসাগর নাকি তারই একটি আদল তৈরি করেছে। কথাটা অত্যন্ত ভ্রান্ত বলে আমি মনে করি। এই জন্য ভ্রান্ত, প্রথমত পৃথিবীর 1818 থেকে বাংলা প্রাইমার লেখা হচ্ছে বাংলা ভাষায়। আপনারা এখন বাংলা প্রাইমার সংগ্রহ বেরিয়েছে, দেখবেন তার অনেকগুলোতেই একটি ভালো ছেলে নির্মাণের চেষ্টা আছে। ভালো ছেলে, ভালো ছেলে। পরেও জীবনানন্দের মা কুসুম কুমারী দাস বলেছেন যে আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। আর আমাদের অদ্রিজা যে রবীন্দ্রনাথের লেখাটা পড়লো, তার মধ্যেও আছে যে আমরা কতটা কি বলবো ভণ্ড, আচরণে বেশি কথা বলি, কোন কাজ করি বলে। ভালো ছেলে, সৎ ছেলে নির্মাণ করার প্রাইমারগুলোর একটা থাকে। দ্বিতীয় কথা হলো ওই সময়টার কথা ভাবুন, 19বিংশ শতাব্দীর মধ্যভাগ কলকাতার সমাজের কথা ভাবুন। এই সমাজে পচন ধরেছে, ওই তথাকথিত বাবু সভ্যতা শুরু হয়েছে, এবং সেটা আপনারা ওই ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়ের 1818 বাবু উপাখ্যান থেকেই সমাচার দর্পণে বোধহয় বেরিয়েছিল। তারপরে নববাবু বিলাস, নববিধি বিলাস, কলিকাতা কমলালয়, এই বইগুলো আসছে। 1858-তে প্যারীচাঁদ মিত্রের আলালের ঘরে দুলাল আসছে, তিনি আবার মদ খাওয়া বড় দায়, যার থাকার কি উপায়ও লিখছেন। 1859-এ মধুসূদনের একেই কি বলে সভ্যতা আসছে। 1866-তে দীনবন্ধু মিত্রের সধবার একাদশী আসছে। কলকাতার সমাজের একটা ছবি, বড় লোকেরা তথাকথিত বাবুরা, আলালের ঘরে দুলালেও তাই আছে, যে বাবুরা কিভাবে ছেলেরা বকে যাচ্ছে। এই বকে যাওয়ার, এই পচন ধরার একদিকে হচ্ছে বিধবাদের দুর্গতি, কুলীনের যারা স্ত্রী তাদের দুর্গতি, কুলীনগুলো সর্বস্ব লেখা হচ্ছে। সমাজের চতুর্দিকে এই যে ভ্রষ্টতা, এই ভ্রষ্টতা নিয়ে আগে ইয়ং বেঙ্গল তারা সোচ্চার হয়েছে, কিন্তু সত্যি সত্যি ভাবে তারা লিখেছেন, কিন্তু সামাজিক আন্দোলন কোনো গড়ে তোলেননি রামমোহনের মতো, যে আন্দোলনের ফলে কোনো আইন বিধিবদ্ধ করা যায়। রামমোহনই চেষ্টা করলেন প্রথম যে সতীদাহটা নিরোধ করতে, এবং তারপরে সামাজিক আন্দোলনের দায়িত্ব কাঁধে তুলে নিলেন লেখালেখির বাইরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সেটা আপনারা জানেন। ওই সময়ে 1850-এর পরের বছরগুলোতে কলকাতার সমাজের যে পচন, তার মধ্যে একটি ভালো ছেলের আদল তৈরি করার চেষ্টা কি একটা খুব ভ্রান্ত ঔপনিবেশিক দাসত্বের প্রমাণ? এই প্রশ্নটা করা উচিত। অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কতভাবে আমাদের শিক্ষা দেন। তিনি শিক্ষা দেন আর নিজের জীবন নির্মাণের দিক থেকে শিক্ষা দেন। তিনি শিক্ষা দেন তার আন্দোলনের, আজকে আন্দোলনের কথাটা বেশিরভাগ, এটা বহু চর্চিত ব্যাপার যে বিধবা বিবাহ আন্দোলনে তিনি আইন বিধিবদ্ধ করেছিলেন, কিন্তু আমি
যেটা বলি যে তার ঊনবিংশ শতাব্দীতে সেই বিধবা বিবাহ খুব একটা সার্থক হয়নি তার কারণ আমি এটা সবাই জানে। আর একটা হিন্দু ধর্মের পুনরুত্থান ঘটেছিল। একদিকে মস্তিষ্কের দিক থেকে বঙ্কিমচন্দ্র হিন্দু ধর্মকে একটা নিষ্কাশিত চেহারা, ইন্টেলেকচুয়াল চেহারা দেওয়ার চেষ্টা করেছিলেন, আর অন্যদিকে রামকৃষ্ণ আবেগের দিক থেকে হিন্দুত্বের একটা অন্য ধরনের খেলা দেওয়ার, প্রেরণা দেওয়ার চেষ্টা করেছিলেন। তার ফলে হিন্দুত্বের সেই পুনর্জাগরণে বিধবা বিবাহ খুব একটা সার্থক হয়নি। আর বিদ্যাসাগর ব্যক্তিগতভাবে তো সর্বশান্ত হয়েছেন, বিশ্বাসঘাতকতার শিকার হয়েছিলেন, যার ফলে নিঃসঙ্গ হয়ে গেলেন ট্র্যাজেডির নায়কের মতো। 1870-72-এর পরে মেট্রোপলিটন কলেজে প্রতিষ্ঠার পরে বিদ্যাসাগরকে কলকাতা ছেড়ে চলে যেতে হয়। এটাও তো আমাদের শিক্ষার একটা ব্যাপার। জীবনের এই কেন হলে, হয়তো বিদ্যাসাগরের যদি একটা সংগঠন থাকতো, সংগঠন তিনি একা লড়াইটা করলেন, এবং হয়তো একা এই উগ্রভাবে একা লড়াই অনেক সময় এইরকম একটা নিঃসঙ্গতায় পৌঁছে দেয় বিদ্যাসাগরকে যেভাবে পৌঁছে দিয়েছিল। এবং তার ফলে তিনি যে কি তিক্ত হয়ে গিয়েছিলেন কলকাতার মধ্যবিত্ত ওই রবীন্দ্রনাথ যাদের কথা বলেছেন, অদ্রিজা যেটা বললো যে আমরা যত কথা বলি তত কাজ করি না, আরম্ভ করি শেষ করি না, এই যে ব্যাপারগুলো, মধ্যবিত্ত সমাজ বিদ্যাসাগরকে অত্যন্ত একটা নানান ধরনের বিশ্বাসের, যে বিধবা বিবাহের জন্য টাকা নিচ্ছে, বিধবা বিবাহ করছে না, বা বিধবা বিবাহ করে তাকে ত্যাগ করে অন্য বিবাহ করছে, এই রকমের বিশ্বাসঘাতকতার ইতিবৃত্তে পরিপূর্ণ একটা কলকাতা ছেড়ে তিনি চলে গেলেন। এবং তার তিক্ততা যে এই জগতে আজ দেখি সব বেটা গরু, যে যাকে ঠকাতে পারে সেই তার গুরু, এই এই ছড়াটা, প্রবাদটা তিনি বলতেন। কিংবা ওই যে গল্পটা আপনারা সবাই জানেন, যে একজন এসে বললো অমুক লোক আপনার খুব নিন্দে করছিল। বিদ্যাসাগর বললেন, ও তাই নাকি, আমি তো তার কোনো উপকার করিনি। এই যে তিক্ততা, এবং এই মধ্যবিত্ত সমাজটাকেও আমাদের চেনা হয়ে যায়। হয়তো এই মধ্যবিত্ত সমাজটা খুব বদলায়নি, এই মধ্যবিত্ত সমাজ, বাঙালি মধ্যবিত্ত সমাজ হয়তো বদলায়নি খুব। নানান ধরনের আন্দোলন হয়েছে, আমরা এগিয়েছি অনেক ক্ষেত্রে চিন্তা চেতনার দিক থেকে, তবু মধ্যবিত্ত সমাজের স্বার্থপরতা, ভণ্ডামি, এগুলো হয়তো আছে। আমাদের ছেলে মেয়েদের কাছে বিদ্যাসাগর এই শিক্ষাটাও তুলে ধরেন যে লড়াই, সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করতে হয়, লড়াই করে করে নিঃস্ব হয়ে যেতে হয়, হয়তো নিঃসঙ্গ হয়ে যেতে হয়। আজকে দিনে হয়তো কোনো একটা সংগঠন পাশে থাকে, বিদ্যাসাগরের মতো দুর্ভাগ্য হয়তো আজকে কারো হয় না। কিন্তু আমি তার জীবন থেকে শিক্ষা নেওয়ার কথাটাই বেশি করে বলি। তার রচনা থেকে শিক্ষার কথাটা আমার বন্ধু পল্লব নিশ্চয়ই বলবেন, তার জীবনটা আমাদের কাছে একটা জ্বলন্ত সিঁড়ি দ্বারা খাড়া করে লড়াইটা, হার মানব না, এই হার না মানার শিক্ষাটা সবচেয়ে বড় শিক্ষা বলে আমি মনে করি। সবাই ভালো থাকুন, আমার কথা এখানে শেষ হবে। অনেক ধন্যবাদ স্যার আপনাকে আমাদের সাথে থাকার জন্য, এবং এই অনুষ্ঠানে আমাদের এই বিদ্যাসাগরের শিক্ষা চিন্তা নিয়ে বলার জন্য। এবারে আমি পল্লব স্যারকে অনুরোধ করব কিছু বলার জন্য। তার আগে বিদ্যাসাগরেরই ভ্রান্তিবিলাসের যে বিজ্ঞাপনটা, সেটা আমি একটু পাঠ করে শোনাতে চাই। আমি কিছুদিন পূর্বে ইংল্যান্ডের অদ্বিতীয় কবি শেক্সপিয়ারের প্রণীত ভ্রান্তি প্রহসন পড়িয়া আমার বোধ হইয়াছিল, এতদীয় উপাখ্যান ভাগ বাঙ্গালা ভাষায় সংকলিত হইলে লোকের চিত্তরঞ্জন হইতে পারে। তদনুসারে ওই প্রহসনের উপাখ্যান ভাগ বাঙ্গালা সংকলিত ও ভ্রান্তিবিলাস নামে প্রচারিত হইল। শেক্সপিয়ার 35খানি নাটকের রচনা করিয়া বিশ্ববিখ্যাত ও চিরস্মরণীয় হইয়া গিয়াছেন। তাহার প্রণীত নাটক সমূহে কবিত্ব শক্তির ও রচনা কৌশলের পরাকাষ্ঠা প্রদর্শিত হইয়াছে।
এতদ্ব্যতিরিক্ত তিনি চারিখানি খণ্ডকাব্যের ও কতকগুলি ক্ষুদ্র কাব্যের রচনা করিয়াছেন। অনেকে বলেন তিনি যে কেবল ইংল্যান্ডের অদ্বিতীয় কবি ছিলেন, এরূপ নহে। এ পর্যন্ত ভূমণ্ডলে যত কবি প্রাদুর্ভূত হইয়াছেন, কেহই তাহার সমকক্ষ নহেন। এই সিদ্ধান্ত অভ্রান্ত বা পক্ষপাত বিবর্জিত কিনা মা সদৃশ ব্যক্তির তদ্বিচারে প্রবৃত্ত হওয়া নিরবিচ্ছিন্ন প্রগল্ভতা দর্শন মাত্র। ভ্রান্তি প্রহসন কাব্যাংশে শেক্সপিয়ার প্রণীত অনেক নাটক অপেক্ষা অনেক অংশে নিকৃষ্ট, কিন্তু উহার উপাখ্যানটি যার পর নাই কৌতুকাবহ। তিনি এই প্রহসনে হাস্যরসোদ্দীপনের নিরতিশয় কৌশল প্রদর্শন করিয়াছেন। পাঠকালে হাস্য করিতে করিতে শ্বাসরোধ উপস্থিত হয়। ভ্রান্তিবিলাসে শেক্সপিয়ারের সেই অপ্রতিম কৌশল নাই, সুতরাং ইহা দ্বারা লোকের তাদৃশ্য চিত্তরঞ্জন হইবে তাহার সম্ভাবনা নাই। বাংলা পুস্তকে ইউরোপীয় নাম সুশ্রাব্য হয় না, বিশেষত যাহারা ইংরেজি জানেন না, পাঠকগণের পক্ষে বিলক্ষণ বিরক্তিকর হইয়া উঠে। এই দোষের পরিহাস বাসনায় ভ্রান্তিবিলাসে সেই সেই নামের স্থলে এতদ্দেশীয় নাম নিবেশিত হইয়াছে। উপাখ্যানে এম্ববিধ প্রণালী অবলম্বন করা কোনো অংশে হানিকর বা দোষাবহ হইতে পারে না। যদি ভ্রান্তিবিলাস পড়িয়া এক ব্যক্তিরও চিত্তে কিঞ্চিমাত্র প্রীতি সঞ্চার হয়, তাহা হইলেই শ্রম সফল বোধ করিব। শ্রী ঈশ্বরচন্দ্র শর্মা, বর্ধমান 30শে আশ্বিন, সংবৎ 1226। আমি এরপর অধ্যাপক পল্লব সেনগুপ্তকে অনুরোধ করব বিদ্যাসাগরের অনুবাদ চর্চা নিয়ে কিছু বলার জন্য। বন্ধুবর পবিত্র, শ্রীমতী অদ্রিজা এবং আর যারা শুনছেন সকলকে সান্ধ্য অভিনন্দন জানিয়ে আমি কথা আরম্ভ করি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শিক্ষা চিন্তা এবং অনুবাদ চর্চার প্রাসঙ্গিকতা নিয়ে এই যে আন্তর্জাতীয় আলোচনা বৈঠক হচ্ছে আজকে, তাতে একটু আগেই আমার সহপাঠী এবং প্রায় একৈশোর সুহৃদ পবিত্র চমৎকার বলেছেন, এবং আমি সেদিক থেকে খুব ভারমুক্ত হয়ে অনুবাদ চর্চা সম্পর্কে কতগুলো কথা বলতে পারি। আমার প্রজন্ম 2 পরের সতীর্থরা, তরুণ সতীর্থরা চেয়েছেন আমি অনুবাদ নিয়ে বলি। আমার ভালো লাগছে এই কারণে যে 60 বছরেরও বেশি আগে এই ছাত্র সংসদের কিছু দায় দায়িত্ব আমার উপর ছিল। কাজেই আমি শুধু এদের সতীর্থই নেই, এক অর্থে অবসরপ্রাপ্ত সহকর্মীও বটে। এই আমন্ত্রণের জন্য তাদেরকে আগেই ধন্যবাদ জানিয়ে দেয়। বিদ্যাসাগর মশাইয়ের অনুবাদ চর্চার প্রাসঙ্গিকতা তার সমকালে কতটা ছিল আর আজ কতটা আছে, এই নিয়ে কিছু বলতে হবে। উনি যে বইগুলো অনুবাদ করেছিলেন পবিত্র সেগুলোর নাম বলে দিয়েছে, আমি আরেকবার বলি। তাদের মধ্যে বেতাল পঞ্চবিংশতি মূলত সংস্কৃত বই হলেও তিনি লল্লুলাল যে বৈতাল পঁচিশি বলে তার হিন্দি অনুবাদ করেছিলেন, বিদ্যাসাগর সেটার উপর নির্ভর করেই বাংলা অনুবাদটি করেছেন। সীতার বনবাস, ভবভূতির উত্তরচরিত নাটকের প্রথম অঙ্ক আর বাল্মীকি রামায়ণের উত্তরকাণ্ড, এই দুটো মিলিয়ে লেখা। ফলে অনুবাদ হয়েও তার কিছু মৌলিকত্ব এখানে এসে গেছে। মহাকবি কালিদাসের অভিজ্ঞান শকুন্তলা নাটকের অনুবাদ হলো তার শকুন্তলা। মোটামুটি মূলানুগ অনুবাদ, আর মূলানুগ অনুবাদটা ঠিক নাটক নয়, উপন্যাসের ভঙ্গিতে এসেছে। ব্যাসীয় মহাভারতের উপকর্মণিকা অংশটা হচ্ছে তার মহাভারত। এই ভারতীয় সাহিত্যের বলতে প্রাচীন ভারতীয় সাহিত্যের যে অনুবাদ বাংলায় তিনি এনেছিলেন, তার আগে খুব বেশি কেউ আনেননি। এদিক থেকে একটা নিশ্চয়ই তার, ইংরেজি করে বললে যাকে বলে একটা পায়োনিয়ারিং মুভ, সেটা বলতে পারি, অগ্রগতি। তার অনুবাদ করা বিদেশি সাহিত্যের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল শেক্সপিয়ারের কমেডি অফ এরর্স। এটা প্রায় সম্পূর্ণ অক্ষুণ্ণ অনুবাদ, নাটকের চেহারায় নয় অবশ্য, একটা বড় মাপের গল্পের ধাঁচা, ঠিক উপন্যাস বলতে পারছি না, বড় গল্প। আর ইসপস ফেবলস, এটা পাঠ্যপুস্তক
হিসেবেই তিনি কথামালাটা লিখেছেন, তার অনুবাদ মোটামুটি আক্ষরিক অনুবাদ, যা প্রচলিত ঈশ্বর এইসব সোর্সের গল্প ছিল তাতে। এই আলোচনা গোষ্ঠীর উদ্যোক্তারা আমাকে মূলত শেক্সপিয়ার অনুবাদের উপরেই কিছু কথা বেশি করে বলতে বলেছেন। তাই শুরুতে ভ্রান্তিবিলাস পর্বটা একটা বেশি করে বলে নিয়ে বিশদ করে বলি, পরে একসঙ্গে সবটা মিলিয়ে তার অনুবাদ চর্চার প্রাসঙ্গিকতা নিয়ে কিছু বলা যাবে, দেশি বিদেশি দুই সাহিত্য নিয়ে। যদিও বিদ্যাসাগর মশাইয়ের শেক্সপিয়ার চর্চার সীমানাটা ওই একটি বইতেই সীমাবদ্ধ, তবু এর একটা বিশেষ গুরুত্ব আছে। প্রশ্ন করতেই পারেন কেউ যে একটাই মাত্র নাটকের তো অনুবাদ ভ্রান্তিবিলাস, তাহলে শেক্সপিয়ার চর্চা কথাটা তার প্রসঙ্গে কতটা বলা যুক্তিযুক্ত। এখানে একটু কথা বলি। হ্যাঁ, এটা ঠিকই, বিদ্যাসাগরের আগে 60 বছর তার এই বই বেরিয়েছিল 1869-এ, কিন্তু 1809 থেকেই বাংলায় শেক্সপিয়ার চর্চা শুরু হয়েছে বাংলা ভাষায়। শেক্সপিয়ারের টেম্পেস্ট নাটকের প্রথম অনুবাদ করেছিলেন জনৈক চার্লস মংটন। ফোর্ট উইলিয়াম কলেজের বার্ষিক পরীক্ষায় তখন একটা করে ইংরেজি বইয়ের অনুবাদ করতে হতো যারা বাংলায় পাশ করতে চাইতেন, মংটন এটা দিয়েছে, যদিও বইটা পরে বিলুপ্ত হয়ে গেছে। আর এই তথ্যটা যেখানে পাওয়া যায় সে অ্যানালস অফ কলেজ অফ ফোর্ট উইলিয়াম টি রোবাকের লেখা, সে বইটাও এখন প্রায় বিলুপ্ত, হয়তো ন্যাশনাল লাইব্রেরিতে খুঁজলে আজও কপিটা পাওয়া যাবে। আমি বছর 60 আগে খুঁজে পেয়েছিলাম একবার, তখন থেকে তথ্যটা সংগ্রহ করেছিলাম। মংটনের বইয়ের প্রায় 40 বছর পরে 1848-এ গুরুদাস হাজরা বলে একজন, তিনি রোমিও এন্ড জুলিয়েটের মনোহর উপাখ্যান বলে একটি বই লিখেছেন। সে রোমিও জুলিয়েটের কাহিনী একটা সংক্ষিপ্ত ভাবানুবাদ। নাম টামগুলো অবশ্য ওই ইত্যাদি ছিল, রোমিও জুলিয়েট এসবই ছিল। তার 4 বছর পরে এডওয়ার্ড রোয়ার স্কুল বুক সোসাইটির পক্ষে, এটাও পাঠ্যপুস্তক বইয়েরই হয়েছিল, ল্যাম্পস্টেলের শেক্সপিয়ার উপাখ্যান, 9টি গল্প নিয়ে শেক্সপিয়ারের, যা ল্যাম্পস্টেলে আছে 20টি গল্পের মধ্যে অনুবাদ করে দিয়েছিল। এরপরে মুক্তারাম বিদ্যাবাগীশ শেক্সপিয়ার গ্রন্থাবলী বলে একটি বই লেখেন, যেখানে শেক্সপিয়ারের অনেকগুলি নাটক তিনি সংগ্রহ করেছিলেন, তার সংক্ষিপ্ত অনুবাদ করেছিলেন এবং সেই গল্পগুলো আমাদের সামনে নিবেদন করেছিলেন। ভ্রান্তিবিলাস তথা কমেডি অফ এরর্স তার প্রাথমিক সূত্রপাত এই বইয়ের মধ্যে আমরা খুঁজে পাই। মুক্তারাম বিদ্যাবাগীশ কৌতুকাবহ ভ্রম নাম দিয়ে এটা করেছিল। হ্যাঁ, এগুলো হয়েছিল ঠিক, কিন্তু কোনোটাই শেক্সপিয়ারের খুব নিয়মিত অনুবাদ এটা আমরা বলতে পারি না। পূর্ণাঙ্গ নাটক হিসেবে হরচন্দ্র ঘোষ 2টি বই করেছিলেন, বই দুটোর নাম বাংলা সাহিত্যের ছাত্ররা জানেন। একটা হচ্ছে ভানুমতি চিত্তবিলাস, আর একটা হচ্ছে চারুমুখ চিত্তহারা। ভানুমতি চিত্তবিলাস 1852 মার্চেন্ট অফ ভেনিসের একটা রূপান্তরণ, অনেক কাহিনীরও পরিবর্তন করা হয়েছে সেখানে। আর তার 12 বছর পরে, যদিও বিদ্যাসাগরের বইয়ের 5 বছর আগে, 1864-তে রোমিও অ্যান্ড জুলিয়েটের চারুমুখ চিত্তহারা নামে তিনি করেন, কিন্তু এখানেও যথেষ্ট পরিবর্তন করা হয়েছে। বরং তার এই অনুবাদের চেয়ে গুরুদাস হাজরা অনুবাদ, যদি বলি অনুবাদ বা ওই সংক্ষেপে করে, অনেকটা মূলের কাছাকাছি। তাহলে ব্যাপারটা কি দাঁড়ানো? শেক্সপিয়ারকে আনা হয়েছে বাংলায়, যতগুলি বই হয়েছিল তার মধ্যে একটি বিলুপ্ত হয়ে গেছে, অন্যগুলি সংক্ষেপে বলা হয়েছে, এবং তাও প্রধানত ল্যাম্পস্টেলসের যে সংক্ষিপ্ত সার, সেই সংক্ষিপ্ত সারের কিছু ভাবগত সংকলন। 2টি নাটক অনুদিত হয়েছে, কিন্তু নাটক অনুবাদ যিনি করেছিলেন তিনি মূল থেকে খানিকটা সরে গিয়ে আপন মনের মাধুরী বিষয়ে অনেক কিছু জুড়ে দিয়েছেন। শেক্সপিয়ারের প্রথম নিখুঁত, যদিও একটু পার্থক্য আছে, আমি সেটা বলছি, প্রায় নিখুঁত বললে ভালো হয়, অনুবাদ করেছিলেন বিদ্যাসাগরী ভ্রান্তিবিলাস। এদিক থেকেও তিনি কিন্তু পায়োনিয়ার বা পথিক। গল্পের আকারে হলেও এটা অসংক্ষিপ্ত, প্রায় অবিকৃত পূর্ণাঙ্গ অনুবাদ। অবিকৃত বা বিকৃত প্রশ্নটা কেন তুলছি? আসলে শ্রীমতী অদ্রিজা
যে মুখবন্ধটা পড়ে দিয়েছেন তাতেই তার হদিশটা আছে। বিদেশি নাম, ইঙ্গলন্ডনীয় নাম এদেশীয়দের কানে শ্রুতিমধুর শোনাবে না, এটা শেক্সপিয়ার ভেবেছিলেন। সরি, শেক্সপিয়ার যা লিখেছিলেন সেটা বিদ্যাসাগর ভেবেছিলেন। সেই ভাবনার জন্য তিনি নাম এবং ধাম বাংলা করে দিয়েছেন। ফলে এই ভারতীয়করণটা কাহিনীকে কিছু পরিবর্তিত করেনি, শুধু তার চেহারার মধ্যে একটা ভারতীয় পোশাক লাগিয়ে দিয়েছে। এর ফলে যেটা হয়েছিল, বিদ্যাসাগর পাঠকের দিকে তাকিয়ে করেছিলেন। তো বিদ্যাসাগরের গল্পগুলো, ওই কথামালাই বলুন, ভ্রান্তি বিলাসী বলুন, যাই বলুন না কেন, এগুলো বা বেতাল 25 তো বটেই, একেবারে আমাদের অন্দরমহল পর্যন্ত গিয়ে পৌঁছেছিল 19বিংশ শতাব্দীতে। সেটা যে গিয়েছিল তার হদিশ আমি পরবর্তী সময় একটু দিচ্ছি। স্ত্রী শিক্ষা নিয়ে বিদ্যাসাগর যতটা ভেবেছিলেন, তার কিন্তু আর একটা দিক ছিল। আজকালকার পরিভাষায় যাকে নন ফর্মাল এডুকেশন বলে, এগুলো কিন্তু সেই নন ফর্মাল এডুকেশনের একটা অংশ ছিল, এটা বলতে পারি আমি। কারণ এর মাধ্যমে এই বইগুলো তো আছেই, ভারতবর্ষীয় ওই দেখুনি আমরা যেটা দেখলাম, বেতাল 25, সীতার বনবাস, শকুন্তলা, মহাভারত ইত্যাদি ইত্যাদি, এই বইগুলো তো নিশ্চয়ই। তার সঙ্গে সঙ্গে অন্তত একটা বিদেশি ক্লাসিক বা ধ্রুপদী কাহিনীর সঙ্গে আমাদের অন্দরমহলের বাসিন্দারা তারা পরিচিত হন, এটা তিনি চেয়েছিলেন। যে বিদ্যাসাগর মেয়েদের শিক্ষার জন্য অনেক অনেক যুদ্ধ করেছেন, তিনি আবার তাদের কাছে বিশ্বের সর্বশ্রেষ্ঠ একজন নাট্যকারকে পৌঁছে দিচ্ছেন, এটা কিন্তু উল্লেখযোগ্য। রামায়ণ মহাভারতের বাইরেও যে একটা জগৎ আছে, তাদের যে একটা সাহিত্য আছে দেশ বিদেশে, সেই তার সঙ্গে এই বইয়ের মাধ্যমে তারা পরিচিত হয়েছিলেন। এই বইয়ের বিরাট ভূমিকা আছে। তাই বিদ্যাসাগরের শেক্সপিয়ার চর্চা যতটাই সীমাবদ্ধ বলে আমরা মনে করি না কেন, তা কিন্তু আসলে সামাজিক গুরুত্ব থাকার ফলে যথেষ্টই ভাবনার বিষয়, ভাবতে পারে। এটা একবার বলেছি, পরে আবার বলব। ভ্রান্তি বিলাস নিয়ে যদি কথা বলি, তাহলে অবশ্যই তার পূর্বসূত্র কমেডি অফ এরার্স এর কথা আসে। সেটা কতখানি প্রতিফলিত হয়েছে ভ্রান্তি বিলাসে, এখানে একটা কথা বলার আছে। কমেডি অফ এরার্স এরও কিন্তু একটা পূর্বসূত্র ছিল। এই যেন সেই আমার শ্রদ্ধেয় শিক্ষক, পরম শ্রদ্ধাস্পদ অধ্যাপক নিহারঞ্জন রায় মশাই পড়াতে গিয়ে একটা কথা প্রায়ই বলতেন, সন্ধ্যাবেলার প্রদীপ জ্বালানোর আগে সকালবেলা সলতে পাকাতে হয়। তো শেক্সপিয়ার যেন তার সেই প্রদীপে উজ্জ্বল করেছিলেন যে নাটক, তার সলতে হিসেবে তিনি পেয়েছিলেন খ্রিস্টপূর্ব আমলে রোমান নাট্যকার প্লতাসের একটি নাটক, যার নাম হচ্ছে মেনিকমি। মনে করা যেতে পারে যে এই মেনিকমি লেখা হয়েছিল খ্রিস্টপূর্ব 200 বছর আগে। এরও একটা পূর্বসূত্র আছে বলে গবেষকরা বলেছেন। তার পূর্ববর্তী মানে প্লতাসের পূর্ববর্তী গ্রিক নাট্যকার মিনান্ডার, তিনি নাকি এরই আর একটা পূর্ব প্রতিমা তৈরি করেছিলেন নাটকে, তবে সেটা খুঁজে পাওয়া যায়নি। তার দাঁড়ালো ভ্রান্তি বিলাস হচ্ছে চতুর্থ প্রজন্মের সৃষ্টি। ভালো, এটা ঘরোয়ানা তৈরি হয়েছে। গল্পের কাঠামো বা প্লটে শেক্সপিয়ারের সঙ্গে প্লটাস এক ছিলেন, কিন্তু শেক্সপিয়ার অনেক বেশি চরিত্র এবং পরিস্থিতি, নাটকের পরিভাষায় যাকে বলে সিকোয়েন্স, তৈরি করেছেন। সেই পরিস্থিতি বা সিকোয়েন্স তৈরি করেছেন কিভাবে, সেটা করতে গিয়ে কিন্তু তিনি গল্পের মূল কাঠামো থেকে সরেননি। আর ভ্রান্তিবিলাস তো মূলত শেক্সপিয়ারকে নিয়েই করা, প্লতাসের কাছে তিনি যাননি। তিনি শেক্সপিয়ারকে হুবহু নিয়ে এসেছেন, শুধু নামগুলো পাল্টে। কিছু কিছু জায়গায় পরিশীলন পরিমার্জন করতে হয়েছে, সেটা তার অনুবাদ যে দক্ষতা, সেই দক্ষতার কারণে, সে ব্যাপারে আমি পরে বলছি। হরচন্দ্র ঘোষকে আমি মানছি না, আমি বলেছি, কারণ তিনি অনেক ঘটনা জুড়েছেন, অনেক ঘটনা বাদ দিয়েছেন। এটা করার অধিকার বোধহয় থাকে না। সেগুলোকে পরিশীলন করা যেতে পারে, পরিমার্জনা করে দেয়, কিন্তু শেক্সপিয়ারের উপর কলম চালানোর অধিকার কে কাকে দেয় বলুন তো? কমেডি অফ এরার্স আর ভ্রান্তি বিলাস দুটোই প্রায় সকলেরই পরিচিত।
কাহিনীর মধ্যে যাচ্ছি না, কিন্তু বিদ্যাসাগরের বৈশিষ্ট্য বা কৃতিত্ব যাই বলি না কেন, সেটাকে চিনতে গেলে পূর্ব প্রতিমা হিসেবে যে কমেডি অফ এরার্স আছে আর তার সঙ্গে লতাসার সেই নাটকটা, এই দুটোরই কিছু আভাস ইঙ্গিত দিয়ে যাওয়া দরকার, তা নাহলে ভ্রান্তি বিলাসকে ঠিক বোঝা যাবে। লতাসের নাটক আর শেক্সপিয়ারের নাটকের মধ্যে মিলটা কোথায়? ছোটবেলায় বিচ্ছিন্ন হওয়া যমজ দুই ভাই, তারা পরবর্তীকালে মিলিত হলো এবং এক ভাই অন্য হারানো ভাইকে খুঁজতে খুঁজতে হারিয়ে যাওয়া ভাই যেখানে থাকে সেখানে এলো। তারপরে নানা মজাদার ঘটনার মাধ্যমে কিভাবে পুনর্মিলন ঘটলো, লটাসের গল্প হচ্ছে এইটা। শেক্সপিয়ার কিন্তু এখানে অনেক বেশি রসায়ন সৃষ্টি করেছে। দুই বিচ্ছিন্ন হওয়া ভাইয়ের মধ্যে যেমন এক ভাইকে খোঁজার আপ্লুতি ছিল, অন্য ভাই ভুলেই গেছে অন্য আর দ্বিতীয় ভাইয়ের কথা। তাদের একজোড়া করে যমজ পরিচারক বালককেও দিয়েছিলেন যখন হারিয়ে যায়, ওর সঙ্গে একটি পরিচারক, এর সঙ্গে একটি পরিচারক। যখন ওই হারিয়ে যাওয়া ভাইকে খুঁজতে বেরিয়েছিল দ্বিতীয় ভাইটি, পরিচারকটিও সঙ্গে ছিল। তারপরে ঘটনাগুলো তো মোটামুটি আপনারা জানেন, কিন্তু মজাটা হলো এই, একটু আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করি। হারিয়ে যাওয়া ভাইয়ের শহরে যখন খুঁজতে আসা ভাই এসে পৌঁছলো তার ভৃত্যকে নিয়ে, সেখানে মনিবার ভৃত্যকে বারবার ওই শহরের লোকেরা, তার ভাইয়ের বউ, ভাইয়ের শালিকা এবং ভাইয়ের ভৃত্য, তারাও গন্ডগোল করতে লাগলো। এর ফলে হচ্ছে কি, এক ভাইয়ের স্ত্রী, তার বোন অর্থাৎ ওই ভাইটির শালিকা, মানে যে গৃহস্থ ভাই, এবং সেই গৃহস্থ ভাইয়ের স্নেহধন্যা জনৈকা বারবনিতা, একটি স্বর্ণকার, একজন পুলিশ অফিসার, মায়ের বাড়ির দাসী পর্যন্ত এই উল্টো পাল্টা ভুলভালের মধ্যে জড়িয়ে পড়ে যে ভ্রম বা ভ্রান্তি, সেটা আরো বেশি মজাদার করে তুলেছে। এখানে উপলক্ষটা মনে আছে তো সকলের, গৃহস্থ ভাই তার বউয়ের সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে বেরিয়ে এসেছিল, বউ একটা গয়না চেয়েছিল, সে গয়না দিতে পারেনি, সে করে গয়নাটা নিল, কিন্তু রাগ করে চলে গেল ওর স্নেহধন্যা ওই যে মহিলাটি ছিলেন সেই মহিলাটির কাছে, এবং সেখান থেকে আবার সে বেরিয়ে পড়লো। ওই মহিলাটি চাইলেন যে গয়নাটা বেশ পালিশ করে আনা, কারণ বউয়ের গয়না নিয়ে এসেছিল তো, পুরোনো গয়না। শাকরার কাছে এসে যখন গেল, এবং তারপরে গন্ডগোলটা শুরু হলো, যে ভাই শহরে এসে হাজির হয়েছে তার ভৃত্যকে নিয়ে, শাকরাও গন্ডগোল করছে, ওই বারবনিতা সেই মহিলাও গন্ডগোল করছে, স্ত্রীও গন্ডগোল করছে, স্ত্রীর বোনও গন্ডগোল করছে। সব মিলিয়ে ওই বিদ্যাসাগর বসু যেটা বলেছেন, অনাবিল হাস্য সৃষ্টি হয়, সেই হাস্য সৃষ্টিটা করেছে। অনুবাদটার জন্য বিদ্যাসাগর মশাই অন্যান্য নাটক নাইন নিয়ে এটাকে যে বেছে, তার একটা কারণও হতে পারে এই মনোগ্রাহী গল্পটার জন্য। হ্যামলেট বা ম্যাকবেথ নিয়ে গেলে হয়তো এতটা মনোগ্রাহী হতে পারতো না আমাদের ঘরোয়া পরিমণ্ডলের মধ্যে। এর মধ্যে ঠিক লোকটিকে অন্য লোক, অন্য লোকটিকে ঠিক লোক, এই ধরে নিয়ে একটা বিটকেল খিটকেল শুরু হয়েছিল, সেটাকে শেক্সপিয়ারের লেখায় বিদ্যাসাগর যা ছিল তাই অনুসরণ করে এসছেন। কিন্তু এইবার একটা খুব বড় কিন্তু, অনুসরণ করে এলেও আমাদের দেশ, কাল, সমাজ এবং সংস্কৃতির মূল্যবোধের নিরিখে সেগুলোর পরিমার্জনা করেছেন। একটু বুঝিয়ে বলি কথাটা। এখানে প্রশ্ন করার সময় একটা জিজ্ঞাসা নিশ্চয়ই ওঠে যে এই স্বাধীনতা কি নেওয়া যায়? এখনই যেমন হরচন্দ্র ঘোষকে একটু নিন্দাই করলাম, হরচন্দ্র ঘোষ তো স্বাধীনতা নেননি, তিনি তো বিদ্যাসাগরের উপর কলম চালিয়েছেন, তিনি শেক্সপিয়ারের উপর কলম চালিয়েছেন। আর বিদ্যাসাগর কি করেছেন? বিদ্যাসাগর তো কলম চালাননি, বিদ্যাসাগর যা আছে সেটাকে দেখেই একটু হেরফের করেছেন আমাদের রুচি সংস্কৃতি মিলিয়ে।
এখন এই যে কতটা করা যায় আর কতটা করা যায় না, এটা কিন্তু অনুবাদ তত্ত্ব একটা মৌলিক সমস্যা। এই সমস্যাটার সমাধান বিদ্যাসাগর কিভাবে করেছেন আমি একটু বলি। এই মৌলিক সমস্যা কিন্তু আজও মীমাংসা হয়নি। বিদ্যাসাগর ওই যে দুটো মত, এটা করা যায় এবং এটা করা যায় না, উনি করা যায় মতের পরিপন্থী নন, করা যায় এমন মতের সপক্ষে ছিলেন বলতে পারি, পরিপোষক ছিলেন। আমাদের সামাজিক বা সাংস্কৃতিক নৈতিক পরিমণ্ডলের যে একটা নিজস্ব মূল্যবোধের মাপকাঠি আছে, তার নিরিখের সঙ্গে খাপ খাওয়ানোর জন্য প্রয়োজনে স্বাধীনতা নিয়েছেন, কিন্তু কাহিনীর কাঠামো অক্ষুণ্ণ রাখেননি, কিছু বাড়ানোনি কমানোনি। তাহলে সেই স্বাধীনতা নেওয়া কতখানি? শেক্সপিয়ারকে বিদ্যাসাগর লেখে যেভাবে প্রতিফলিত করা হয়েছে, তাতে এই স্বাধীনতা নেওয়ায় তিনি অনেকটাই ঘরোয়া মানুষের কাছে, দূরের মানুষের কাছ থেকে ঘরোয়া মানুষ হয়ে এসেছেন। দূরের মানুষ শেক্সপিয়ারটাকে তিনি ঘরোয়া মানুষ করে তুলেছেন। বাঙালি পাঠকের কাছে সে সময় যারা ইংরেজি নবিশ ছিলেন তারা মূল শেক্সপিয়ারই পড়েছেন, ঘরের যে মেয়েরা তারা হয়তো একটু একটু বাংলা পড়তে শিখেছেন, তারা শেক্সপিয়ারকে শিখছেন তাদের নিজেদের ঘরোয়া পরিমণ্ডলের মধ্যে। বিদ্যাসাগরের অভিপ্রেত যে পাঠক গোষ্ঠী বা শ্রোতৃমণ্ডলী, তারা মূলত কিন্তু ছিলেন এই ঘরোয়া গোষ্ঠী। তো সেই নারী পুরুষরা শেক্সপিয়ার চর্চে যতটা স্বল্পই হোক না কেন, তার তো একটা আভাস পেলেন। তো বিশ্ব সাহিত্যের যত সামান্যই হোক না কেন, এক চিলতে আলো তো তাদের মনের মধ্যে তিনি ফেলতে পেরেছিলেন। শেক্সপিয়ার অন্য সিরিয়াস নাটকগুলির তুলনায় এটাই বেশি গ্রাহ্য হবে, এক্ষুনি সে কথাটা বললাম। ভ্রান্তিবিলাস আসলে ভাবানুবাদ না হলেও এর নাম ধামের ভারতীয়করণ হয়েছে, কারণ এটা আলোচনা হয়েই গেছে। অন্য কথায় আসি এবার, নাম ধামটা খুব বড় কথা। বারবার যেটা বলছি যে ঘরোয়া আমল, ঘরোয়া পাঠক এবং আমাদের রুচি সংস্কৃতি, তো এই যে রুচি সংস্কৃতির মাপকাঠি তিনি কি করেছেন, তার আগে যে দেখি যে বারবার বলছি ঘরোয়া পাঠক মন্ডলীর কাছে এর প্রমাণ কি? এর প্রমাণ হচ্ছে দীনবন্ধুর নীলদর্পণ তো আমাদের অনেক পরিচিত। নীলদর্পণ নাটকের কথা একটু আগেই হয়েছে। নীলদর্পণ নাটকে একটা জায়গায় আছে, শৈলেন্দ্রী বলে একজনকে বলা হচ্ছে, ছোট বউ বসিস, আমি আসছি, এসে বিদ্যাসাগরের বেতাল শুনব। অর্থাৎ বেতাল পঞ্চবিংশতি। বেতাল পঞ্চবিংশতি গল্প হিসেবে শুনবে বলে মেয়ে মজলিস সেখানে বসছে। বিদ্যাসাগরের বেতাল পঞ্চবিংশতির সঙ্গে সঙ্গে নিশ্চয়ই কথামালা বা শকুন্তলা, সীতার বনবাস এগুলোও পড়া হতো। তাহলে ভ্রান্তিবিলাস পড়া হবে না এমন ভাবার কোনো কারণ নেই, কারণ সেটা আরো বেশি আকর্ষণীয় গল্প। সেই জন্যে এই যে একটা নির্দিষ্ট পাঠক গোষ্ঠী, তাদের কাছে বিদ্যাসাগর মশাই কিছু কিছু সংলাপ এবং দীর্ঘ বর্ণনাকে বেরিয়ে গেছে। তার আগে একটা ছোট্ট ঘটনা বলে নিই। শেক্সপিয়ারের কাহিনীতে আছে সংসারী ভাইয়ের শ্যালিকার সঙ্গে আগন্তুক ভাইয়ের একটা প্রণয় প্রস্তাবের ব্যাপার। বিদ্যাসাগর মশাই ওটাকে সরাসরি বিয়ের তোড়জোড় করে দেখিয়ে দিয়েছে। তার একটা কারণ আছে, তাতে কিছু মহাভারত অশুদ্ধ হয়নি, বরং আমাদের মহিলা মহলে যে একটা বিয়ে থা হচ্ছে, সুখী গৃহকোণ সবে গ্রামোফোন ধরনের ব্যাপার হচ্ছে, এবার একটা দিল্লি হ্যাপিলি, এই যে একটা ভঙ্গি, এই রূপকথার মিলনটা তিনি ভালোবেসে বিদ্যাসাগর শেক্সপিয়ার যা করেছেন তার থেকে আর একটু এগিয়ে গেছে, শেক্সপিয়ারকে বিকৃত করে। কিন্তু যেটা বড় কথা সেটা হচ্ছে যে কিছু কিছু শব্দ, কিছু কিছু বর্ণনা তিনি এড়িয়ে গেছেন, যেটা বলছি সেটা কি। যেমন ধরুন ওই যে পাচিকার কথা এক্ষুনি বলছিলাম, সে পাচিকা তার নিজের বাড়ির যে ভৃত্য, যে আসলে আগন্তুক
ভৃত্যের যমজ ভাই তার প্রতি একটু আসক্ত ছিল, এবং তাদের দুজনের মধ্যে যা কথাবার্তা ইত্যাদি ইত্যাদি হয়টা সে আর এই বিশদভাবে বলতে চাই না, বিষয়টা মূলত ওই ছাত্র মহলের বৈঠকে। সেখানে শেক্সপিয়ারের কলম খুব লাগাম ছাড়া, বিদ্যাসাগর কিন্তু কলমকে লাগাম মেরেছেন, বিবরণ দিয়েছেন তিনি, কিন্তু যথেষ্ট সংক্ষিপ্ত এবং সংযত। কিন্তু বিদ্যাসাগরের বৈশিষ্ট্য হচ্ছে তাতে পরিহাস মর্জির কিচ্ছু মাত্র খামতি ঘটেনি, এটা তার অনুবাদ কুশলতা। একটা উদাহরণ দিই, সামান্য উদাহরণ, তা বেশি যাব না। শেক্সপিয়ারের নাটকের ওই পাচিকার স্থূল চেহারার প্রসঙ্গে বারবারই তিনি তার শরীরের নানা অংশের কথা রসিয়ে রসিয়ে বলেছেন, এবং সেগুলোর সঙ্গে ইউরোপের নানা দেশের যে টোপোগ্রাফি তার তুলনা করেছেন। এই ব্যাপারটাকে বিদ্যাসাগর পুরোপুরি মুছে দিয়ে তাকে স্থূল বলেই চাইছেন, এবং তার স্থূলতা নিয়েই কতটা হাসা যেতে পারে এইটুকুই করেছেন। এটা কিন্তু রুচিসম্মত হয়েছে, কারণ এমন একটা জায়গায় এগুলো পড়া হতো যেখানে পরিবারের নানান বয়সী মেয়ে, বউ, গিন্নি, বান্নি, বালিকা, শিশু, দাসী, পাচিকা সবাই একসঙ্গে জড়ো হতেন, তাহলে সামাজিক রুচিসম্মত হতো না, এটা তিনি বুঝেছিলেন। এটা যেমন একদিকে গেছে, আর একদিকে আর একটা কথা বলেনি, এই সত্যি সেটা আসবে। ওই যে 12 বনিতার কথা বলছিলাম, এই ব্যাপারটা প্লতাসের বই থেকেই এসেছে। প্লতাসে সেখানে 12 বনিতাকে একটি উল্লেখযোগ্য চরিত্র করেছেন, নাম দিয়েছেন এরোতিয়ম, এবং তার একটা বিশেষ ব্যঞ্জনা আছে। এর অর্থ হচ্ছে সাধারণভাবে রতিরঙ্গিনী অথবা মদনিকা। তো শেক্সপিয়ার চরিত্রটির নাম কিছু দেননি, শুধুমাত্র একটু ওই দরবারি নারী, কোটিজান এই বলেছেন, যার অর্থ ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন। কিন্তু বিদ্যাসাগর মশাই চরিত্রটির মূল চেহারাটাই পাল্টে দিয়েছেন, তাকে আর 12 বনিতা রাখেননি, অপরাজিতা নাম দিয়েছেন। সে গৃহবধূ না হলেও সম্ভ্রান্ত একজন মহিলা, এবং সে হচ্ছে ওই গৃহস্থ যে ভাই তার বাল্য বন্ধু। ফলে ব্যাপারটার মধ্যে যে অশালীনতার ভঙ্গি ছিল সেটা নেই। তো এটা বিদ্যাসাগর কেন করেছেন? এটা করেছেন আমি বলবো একটা সামাজিক দায়িত্ব বলতে। কারণ অপরাজিতাকে বারান্দানা হিসেবে দেখালে 19 শতকের কলকাতাইয়া বাবুদের গণিকা বিলাসের ব্যাপারটার সঙ্গে স্বাভাবিকভাবে ঘটনাটা মিলে যেত। স্ত্রীর ওপর রাগ করে বারাঙ্গনার বাড়িতে গিয়ে পাটি পেড়ে বসা, এটা বিদ্যাসাগর মশাই তার লেখায় দেখাতে চাননি। তাই শেক্সপিয়ারের নাটকের বারাঙ্গনা এখানে সম্পূর্ণ একজন ভদ্রমহিলা রূপে আবির্ভূতা। সর্বজনগ্রাহ্য যে ঘরোয়া আসর তার গ্রহণযোগ্যতা যাতে না ক্ষুণ্ণ হয়, সেই সামাজিক দায়িত্ববোধ থেকে বিদ্যাসাগর এটা করেছেন। এটা আমাদের রুচি, আমাদের রুচি সম্মতির কথা যে বলছি, সেটা কিন্তু আমাদের প্রাচীন ভারতীয় সাহিত্য হলে হতো না, সমকালের সাহিত্য নিয়ে কথা হচ্ছে, কারণ সমকাল ওইভাবে প্রতিফলিত হয়েছে। তা নইলে আমাদের প্রাচীন সাহিত্যে বসন্ত সেনা, বাসব দত্তা প্রভৃতির কথা তো আমাদের অচেনা না। ওই যে রুচির ব্যাপারটা বলছিলাম, ওই বর্ণনা, আষ্টের ব্যঞ্জনা, এইগুলো 19 শতকে বাংলাদেশের যিনি সমাজকে সংস্কারিত করতে চেয়েছিলেন, মানুষের রুচিকে পরিচ্ছন্ন করতে ছিলেন, সেই বিদ্যাসাগর দেখাতেন না। কিন্তু 16 শতকের ইংল্যান্ডের থিয়েটার দেখতে যাওয়া কমনারদের রুচিকে নিশ্চয়ই তৃপ্তি করত, কাজেই এখান থেকে বিদ্যাসাগরের ওপর কোনো অঙ্গুলি নির্দেশ করা যায় না দোষ করেছেন বলে। এটা স্বাভাবিক এবং উচিত, তা না হলে কিন্তু তার কাহিনী সর্বজনগ্রাহ্য হতে পারত। তবে তিনি যখন অনুবাদ করেছেন, স্বাধীনতা নিয়েও কিন্তু মূলের ভাবটাকে রেখেছেন বহু জায়গায়। আমি একটা উদাহরণ দিই। শেক্সপিয়ারের নাটকের চতুর্থ অঙ্কের তৃতীয় দৃশ্য একটা আছে, ওই 12 বনিতা ওই মেয়েটির সঙ্গে গৃহস্থ যে যমজ ভাই তার ওই হাড় ছড়া নিয়ে যে ঝড়াঝাটি হচ্ছে, সেটা দেখে তার ভৃত্যটি বলছে, some devils ask but the parings of one's nail, a rush
a hair, a drop of blood, a pin, a nut, a cherry stone, but she, more covetous, would have a chain. স্বার্থ এমন কোন কোন শয়তান আছে, ডেভিল, যারা মানুষের আঙুলের দুটো মাত্র নখের কুচি চায়, একটু নাড়ি ভুড়ি, একগাছা মাথার চুল, এক ফোঁটা রক্ত, একখানা কাঁটা আর একটা বাদাম ফলের আটে, এইসব। কিন্তু এই স্ত্রীলোকটির নজর তো অনেক বেশি দামি, ওর দাবি এক ছড়া হার। এই যে ডেভিল, শয়তান এবং সেগুলোর তাড়ানোর জন্য যে উপচার, এটা আমাদের দেশে কিন্তু খুব গ্রাহ্য। বিদেশের ভাষায় কি করেছিল অনুবাদে দেখি? অন্য অন্য ডাইন ছাড়িবার সময় ঝাঁটা, কুলো, শিল, নোড়া বা ছেঁড়া জুতো পাইলেই সন্তুষ্ট হইয়া যায়, এই দিব্যাঙ্গনা ডাইনিটির তো অধিক লোভ দেখিতেছি। তিনি হয় হার নয় আংটি, দুয়ের একটি না পাইলে যাইবেন না। এটা আছে ভ্রান্তি বিলাসের চতুর্থ পরিচ্ছেদ। এখন বিলিতি লোক সংস্কারের ডেভিলকে বাংলা শয়তানের মাধ্যমে ঠিক বোঝানো যায় না, ফলে ডাইনি অনেক বেশি মানানসই। তাছাড়া ঝেঁটা, কুলো, শিল, নোড়া, ছেঁড়া জুতো ইত্যাদি বহু বস্তুই এদেশের লৌকিক প্রত্যয়ে ভূত, ডাইনি, অপদেবতা ইত্যাদি সব কল্পিত অপশক্তিকে তাড়ানোর মক্ষম হাতিয়ার বলে গণ্য। তাই বিলিতি ডেভিল তাড়ানোর জন্য যে বামালপত্র, তার বঙ্গানুবাদ করতে গিয়ে দেশীয় বিকল্প শব্দগুলি ডাইনিকে তাড়ানোর জন্য নিয়ে ভালোই হয়েছে। এখানে অনুবাদ চর্চার একটা মূল তাত্ত্বিক প্রশ্ন উঠে যায়। আধুনিক অনুবাদ চর্চায় মূল ভাষা তথা সোর্স ল্যাঙ্গুয়েজ আর অনুবাদের ভাষা তথা টার্গেট ল্যাঙ্গুয়েজে এই হেরাফেরিটা কিন্তু মান্য করা হয়। 150 বছর আগে যে বিদ্যাসাগর মহাশয় এটা করেছিলেন সেটা উল্লেখযোগ্য, এবং আমাদের অনুবাদের ক্ষেত্রে, অনুবাদ সৃষ্টির ক্ষেত্রে, অনুবাদ সংস্কৃতির ক্ষেত্রে তিনি প্রথম, এখানেও পায়োনিয়ার। প্রাচীন সাহিত্য সম্ভার থেকে তিনি যেসব বই বাংলায় অনুবাদ করেছিলেন, তার সঙ্গে ভ্রান্তি বিলাসের অনুবাদের ধারার একটা মূল পার্থক্য আছে। তো সংস্কৃত থেকে বাংলায় ভাষান্তরণ করা অনেক স্বচ্ছন্দ, সহজবোধ্য কারণে শব্দের ভান্ডার, বাক্যের বিন্যাস, দেশ, কাল, সমাজ, আচার, বিশ্বাস, রীতিনীতির ক্ষেত্রে অধিকাংশ সময় কোনো সেখানে পার্থক্য থাকে, স্বচ্ছন্দ ভাষান্তরণ করে। কিন্তু সম্পূর্ণ একটি বিদেশি ভাষার, বিদেশি দেশের, বিদেশি সমাজের, সংস্কৃতির ভাষা বইয়ের ভাষান্তরণ করতে গেলে, রূপান্তরণ করতে গেলে সমস্যা অনিবার্য। কিন্তু সেই সমস্যাটা কি করে কাটাতে হয়, কেমন করে তার প্রতিকার, 150 বছর আগেই তো বিদ্যাসাগর চিনিয়ে দিয়ে গেছেন। আমাদের নিজস্ব প্রয়োজন মাফিক যুক্তিসম্মত হেরফের করলে অনুবাদ জীবন্ত হয়ে ওঠে, পাঠক সেটা পছন্দ করে। আর আক্ষরিক অনুবাদ করলে কি হয়, প্রায় ক্ষেত্রে নিষ্প্রাণ এবং বিরক্তিকর হয়ে ওঠে। এটা বিদ্যাসাগর বুঝেছেন। তাই মূলের ভাবরূপের হানি না করেও যাদের জন্য অনুবাদ করা হচ্ছে তারা যাতে সেটা আগ্রহ করে গ্রহণ করে, এইটা খুব কঠিন। এই কঠিন কলমদারিতা বিদ্যাসাগর মহাশয় ভ্রান্তি বিলাসে করে দেখিয়েছেন। এই পদ্ধতি এখন অনুবাদ বিজ্ঞানের অধিকাংশ ছাত্রই গ্রাহ্য বলে মনে করেন। তাই এক্ষেত্রে তার সেই পায়োনিয়ারিং যে ওয়ার্ক, অনুবাদ চর্চার প্রাথমিক যে কাজ, তার প্রাসঙ্গিকতা আজও প্রাসঙ্গিক এখনো। আর তার আমলের প্রাসঙ্গিকতার আরো একটা দিকে এটাই বিদ্যাসাগর তা দেখিয়েছেন, সে আমলও প্রাসঙ্গিক, এ আমলও প্রাসঙ্গিক। ভারতের দু একটি প্রাচীন সাহিত্য, অন্তত একটি বিদেশি সাহিত্য এই নিয়ে সবে যদি ওই পাঠক মন্ডলীর কাছে যায়, তারা নিজেরাও বুঝতে পারে বিদেশিদের সঙ্গে আমাদের মৌলিক পার্থক্য কতটা আছে। বিদেশিকে যদি আমাদের রসে রসায়িত করে নেওয়া যায়, তাহলে সেই মৌলিক পার্থক্যটা তারা বলে না, তারা এটাকেও আপন করে নেয়। কিন্তু বিশ্বচেতন মানুষ ছিলেন, সেই বিশ্বজনীন চেতনার মানুষ ছিলেন বলেই বিদ্যাসাগর এটা ভাবতে পেরেছিলেন এবং করতে পেরেছিলেন। নিজের দেশ ও সংস্কৃতির সঙ্গে ভিন দেশেরও দেশ সংস্কৃতির একটা মিলন তিনি চেয়েছিলেন। এক অর্থে সেদিন তিনি সত্যি কসমোপলিটান মানুষ ছিলেন। আর এই কসমোপলিটান মানুষ ছিলেন বলেই তিনি নারী মুক্তি এবং স্ত্রী শিক্ষার কথাও দেখেছিলেন। শেষ করবো তাই দিয়ে,
নারী মুক্তি ও স্ত্রী শিক্ষার সঙ্গে বিশ্ব সংস্কৃতির জানলা খোলার ব্যাপারটা ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, সেটা তিনি অন্তর থেকে অনুভব করেন। একটু আগেই কাদম্বিনী গঙ্গোপাধ্যায়ের কথা হচ্ছিল। খুব সম্প্রতি কাদম্বিনী বসু গঙ্গোপাধ্যায়ের আমাদের আলোচনার উপজীব্য হয়েছেন দুটি টিভি চ্যানেলের কারণে। সারা ব্রিটিশ সাম্রাজ্যে তিনি এবং চন্দ্রমুখী বসু এই দুজন মহিলা ছিলেন, তারা গ্রাজুয়েট হন। কোন মেম সাহেবও তখন গ্রাজুয়েট হননি। বিদ্যাসাগর মশাই এই দুই সুকৃতি মহিলাকে, এই বরণীয়া মহিলাকে, তাদের ওই কৃতিত্বের জন্য কিছু উপহার দিল, সেটা এক্ষুনি বলা হয়েছে। আমি আর একবার মনে করিয়ে দিই। দুজনকে একটি করে বই দিয়েছিলেন। বই দুটি শেক্সপিয়ারের একটি করে নাটক। বোধহয় এরপরে আর কিছু বলার থাকে না। আমার মনে হয় আর কিছু আমি বলবো না। সকলকে ধন্যবাদ, বিশেষ করে প্রেসিডেন্সি কলেজ ছাত্র সংসদকে আরো বেশি করে ধন্যবাদ। তাদের এই অবসরপ্রাপ্ত সহকর্মীকে আমার নিজেদের মধ্যে ডেকে নেওয়ার জন্য। শ্রোতাদের নমস্কার। অনেক ধন্যবাদ। আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের আয়োজনে আপনারা দুজনেই এলেন এবং আপনাদের সুচিন্তিত বক্তব্য প্রাঞ্জল ভাষায় আমাদের বললেন বলে। এবং প্রথমে আমরা পবিত্রবাবুর ভাবনাতে যেভাবে বিদ্যাসাগরের শিক্ষা চিন্তা, তার জীবনের নানা ঘটনা জেনেছি, তেমনি যুক্তিসঙ্গত ভাবে ওই গোপাল রাখাল দ্বন্দ্বের যে ভ্রান্তি, সেটা উনি চমৎকার ভাবে আমাদের সামনে তুলে ধরেছেন। তেমনি আমরা এই প্রেসিডেন্সির প্রাক্তনী এবং বিশিষ্ট অধ্যাপক এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অধ্যাপক রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ছিলেন অধ্যাপক পল্লব সেনগুপ্ত, যাকে আমরা লোক সংস্কৃতিবিদ হিসেবে বেশি চিনেছি, অথচ আমার কাছে তার তুলনামূলক সাহিত্য চর্চার দক্ষতাটিও ঈর্ষাতীত, মানে ঈর্ষণীয় অত্যন্ত। আমি অত্যন্ত শ্রদ্ধা করি তার এই বিশেষ দক্ষতাকে। এই নিয়ে অনেকে হয়তো তাকে চর্চা করতে দেখেন না বা ভাবেন না। সেই দৃষ্টিকোণ থেকে তিনি এই বিদ্যাসাগরের অনুবাদ চর্চা, বিশেষভাবে শেক্সপিয়ারকে নিয়ে যে চমৎকার আলোচনা করলেন এবং অনুবাদ তত্ত্বের নিরিখটিকেও টেনে আনলেন, যে এই মূলানুগত্য এবং তার থেকে যে সরে আসা, এই দুই দেশের সমাজ সংস্কৃতির একটা মেলবন্ধন ঘটানো, আমরা তার থেকে সমৃদ্ধ হলাম। আমাদের অনেকটাই রাত হয়ে গেছে। আমি অদ্রিজাকে অনুরোধ করব এবার যে সে সুভাষ মুখোপাধ্যায়ের যে কবিতাটি আমাদের আজকে দিয়ে শেষ করবার কথা বিদ্যাসাগরকে নিয়ে, সেটি পাঠ করে আজকের অনুষ্ঠানের সমাপ্তি যেন ঘোষণা করে। সকলকে ধন্যবাদ। প্রথমেই আবারও অনেক ধন্যবাদ জানাই অধ্যাপক পল্লব সেনগুপ্ত এবং অধ্যাপক পবিত্র সরকারকে আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের এই উদ্যোগকে সফল করে তোলার জন্য, এবং রিতম স্যারকে অনেক ধন্যবাদ জানাই আমাদের এই উদ্যোগে থাকার জন্য। আমি সুভাষ মুখোপাধ্যায়ের লাগছই কবিতাটা দিয়ে আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। কবিতাটি পড়ছি আমি। যেহেতু ঈশ্বরচন্দ্র বাস্তবিক ছিলেন না ঈশ্বর, তাকে ধরা যেত, মানুষের দুঃখ দেখলে হতেন কাতর, অতএব লোকে করত তাকেই পাকড়াও, এবং কিছু না কিছু প্রত্যেকেই পেত। সে যেমন জানাতো প্রার্থনা, তাও পেলে পরে ভুলে যাবে মানুষ সে পাত্র না। প্রতিদানের ঢিল ছুঁড়েছে সে সজোরে পাঁজরে, মুখটা ব্যথায় নীল, অতএব লেগেছিল ঠিক, যেহেতু ঈশ্বরচন্দ্র ছিলেন না ঈশ্বর বাস্তবিক। আমি প্রত্যেককেই অনেক ধন্যবাদ। আমি একটা কথা বলি। হ্যাঁ, বাংলাদেশের বিখ্যাত অধ্যাপক আহমদ শরীফ একটা কথা বলেছিলেন যে বাঙালির ওই একটি ঈশ্বর হলেই চলবে, আর কোনো ঈশ্বরের দরকার নেই। এই কথাটা যেন আমরা একদমই তাই। এবং আমরা চেষ্টা করব ভবিষ্যতেও তার ঐতিহ্য যাতে বাঁচিয়ে রাখা যায়। এবং আমরা দেখেছি যে কিছুদিন আগেই তার মূর্তি ভাঙার মতো একটা জঘন্য কাজ হয়েছে, এবং সেটা সাক্ষী থেকেছি আমরা। আমাদের অবশ্যই ছাত্র সমাজ এবং যুব সমাজের লক্ষ্য থাকবে তার ঐতিহ্যকে বাঁচিয়ে নিয়ে যাওয়ার, এবং সেজন্যই এই উদ্যোগ আরো এই মুহূর্তে প্রাসঙ্গিক হয়ে উঠেছে। ঠিকই। ভালো থাকবো। অনেক ধন্যবাদ সবাইকে। সকলকে ধন্যবাদ। তোমরাও ভালো থেকো। হ্যাঁ স্যার।
সপ্তাহে 3টে